আসসালামু আলাইকুম। আপ আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে মূলত নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আ রাজনৈতিক দলগুলোর নির্বাচনী যে প্রস্তুতি এবং সেই সাথে সাধারণ মানুষের যে ভাবনা সেটা আমরা জানার চেষ্টা করব। আমাদের লাইভে বেশ কয়েকজন অতিথি উপস্থিত আছেন। তার মধ্যে আমাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচন নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি লাইভে রয়েছেন সাহসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে আজকের এই বিশেষ লাইভটি দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে কথা বলছেন সাহসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। ঢাকা ১৭ আসন তারেক রহমানের যে আসনে জনাব খালিদুজ্জামান তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই আসনে তারেক রহমানের নির্বাচনী যেই কমিটি আছে সেটার একজন সমন্বয়ক আছেন আমাদের সাথে, জনাব গিয়াস আহমেদ ভাই। গিয়াস আহমেদ ভাই আমাদের যুক্তরাষ্ট্রের বিশিষ্ট একজন ব্যবসায়ীও, তারপরে তিনি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কার্যনির্বাহী সদস্য। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব খালেদ সাইফুল্লাহ ভাই। খালেদ সাইফুল্লাহ ভাই হচ্ছেন রামপুরা জেলা জামায়াতের সেক্রেটারি এবং নাহিদের যে নির্বাচনী পরিচালনা কমিটি আছে সেটার একজন সদস্য। আমাদের সাথে আরো আছেন নূর আমিন ভাই। নূর আমিন ভাই আমাদের যুক্তরাষ্ট্রে থাকেন, আমার ঘনিষ্ঠ একজন মানুষ। আরেকজন আছেন জনাব দেলোয়ার হোসেন। এখানে সবাই মূলত মোটামুটি বিএনপি রাজনীতির সাথে জড়িত। এর মধ্যে নূর আমিন ভাই তিনি কিছুটা মধ্যপন্থা অবলম্বন করে থাকেন, তিনি শুধু আওয়ামী বিরোধী, আমার মতো আর কি। যাই হোক, আমরা শুরুতেই যেহেতু প্রধানমন্ত্রীর হয়ে কাজ করছেন, পদপ্রার্থীর হয়ে কাজ করছেন যিনি প্রধানমন্ত্রী হবেন, সেই কারণে আমরা প্রথমেই জনাব গিয়াস আহমেদের কাছে যাই। গিয়াস ভাই, আমরা আপনাকে দেখছি আপনি গাড়িতে চড়ে সম্ভবত নির্বাচনী প্রচারণার কাজে যাচ্ছেন, গলায় কার্ড ঝোলানো আছে আপনার। কি অবস্থা দেখছেন আপনার যে প্রার্থী জনাব তারেক রহমান, তার মাঠ কেমন দেখছেন? ধন্যবাদ ইলাজ ভাই আমাকে সংযুক্ত করার জন্য। আপনার বহুল প্রচারিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? আচ্ছা, খালিদ ভাই, আপনি আমাকে শুনেন না? তো যাই হোক, আমরা যেহেতু আপনাকে ধন্যবাদ। আমি যেহেতু এখন ঢাকা আছি, ঢাকাতে আসলে তারেক রহমানের যে নির্বাচনী এলাকা, সেখানে আপনারা জানেন যে তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থেকে বাংলাদেশের রাজনীতিকে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান একজন ইলিয়াস ভাইকে আমি শুনতে পাচ্ছি না। খালিদ ভাই, আপনি কি কথা শুনেন? খালিদ ভাই, এখন কারো কথা শুনেন আপনি? খালিদ ভাই, সেখানে আপনারা জানেন যে তারেক রহমান হচ্ছে গিয়াস ভাই বলেন যে। তো যাই হোক, এখন সেই আপনারা জানেন বিএনপি একটি স্বাধীনতার যে পক্ষের শক্তি এবং ৭১-এর যে স্বাধীনতার ঘোষণা, আমাদের দলের যে প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতা ডাক দিয়েছিলেন, যুদ্ধ করেছেন এবং ৭৫-এর পর পরিবর্তনের সময় আপনি দেখেছেন যে সেই বাকশালের কবল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, ৭১-এর চেতনা ফিরিয়ে দিয়েছেন। তারপর আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও ৯ বছর স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছেন। অন্যদিকে আমরা দেখেছি যে স্বৈর শাসককে সমর্থন দিয়ে সংসদে গিয়েছে জামাত এবং আওয়ামী লীগ। সেই কারণেই আমার দেশের জনগণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী হিসেবে উপাধি দিয়েছেন, এই আপসীর নেতৃত্বের কারণে। তারপর আপনারা দেখেছেন যে 1-11-এর সময়ও বিএনপিকে টার্গেট করে 1-11-এর নায়করা যখন মাঠে নামলো, তখনও বিএনপি এবং আমাদের দেশনেত্রী কখনো আপোষ করেননি। 1-11-এর নায়করা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসানোর জন্য বলেছিল এবং শর্ত দিয়েছিল তাদেরকে সেফ এক্সিট দিতে হবে, তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। তারপরে তারা শেখ হাসিনার সাথে আঘাত করে ক্ষমতা এসেছে। তো এই যে ইতিহাস, যে বিএনপি তো একটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। দীর্ঘদিন জনগণের পক্ষে, দেশের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে সংগ্রাম করেছে। আপনারা জানেন যে ভারতের প্রধান প্রেসিডেন্ট প্রণব মুখার্জি যখন বাংলাদেশে আসে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ শুরু, তার সাথে সাক্ষাৎ করেননি, কারণ ভারত বাংলাদেশের রাজনীতিতে নাক গলাচ্ছিল, আওয়ামী লীগকে নগ্নভাবে সমর্থন দিচ্ছিল। তো বিএনপির একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে। সেই দলের বর্তমান চেয়ারপারসন তারেক রহমান বিদেশে থেকে, লন্ডনে থেকে আপনার বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। কারণ শেখ হাসিনা হাজার কোটি টাকার মিশন নিয়ে বিএনপিকে ভাঙবার জন্য চেষ্টা করেছে। কারণ শেখ হাসিনার কাছে একমাত্র দল ছিল হলো ক্ষমতায় যাওয়ার জন্য, তার প্রতিদ্বন্দ্বী দল হলো বিএনপি। সেই বিএনপিকে ধ্বংস করবার জন্য আইনঘর করেছে, তারা ক্রস ফায়ার করেছে।
এই বিএনপি নেতাকর্মীদেরকে শত শত নেতাকর্মীকে শত শত হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে আপনার শত শত মামলা দিয়ে হয়রানি করেছে, জেলে পুরেছে। তো এই ক্ষেত্রে যে বিএনপি যে মানে কখনো আপোষ করেনি। অন্যদিকে আমরা দেখেছি অন্যান্য দল, যে একটি দল তারা কিন্তু আপোষ করে ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের সাথে আপোষ করে ব্যবসা বাণিজ্য করেছে, তাদের গুপ্ত রাজনীতি করেছে। তো বিএনপি হলো দৃশ্যমান। সেই আপনার একটা জিনিস বলতে চাই যে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, সেটা কিন্তু কারণ তারেক রহমানের যে নেতৃত্বের কারণে। যে তারেক রহমান যে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন বলেই শেখ হাসিনা ভয়ে দিনের ভোট রাতে করেছে। আবার শেখ হাসিনা আপনারা দেখেছেন যে দামি নির্বাচন করেছে। কেন করেছে? দামি নির্বাচন তো বিএনপিকে ভয়ের কারণেই করেছে, যে বিএনপি 200 আসনে বেশি পেয়ে যাবে সুষ্ঠু নির্বাচন হলে। এবং তারেক রহমান লন্ডন থেকে বলেছিলেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা এই নির্বাচনে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এবং জনগণ তার কথা শুনেছে। কোন দেখেন 300 প্রার্থী, আওয়ামী লীগের 300 প্রার্থীর বিরুদ্ধে কোন স্বতন্ত্র প্রার্থী, একজন স্বতন্ত্র প্রার্থীও দেয়নি। কারণটা কি? তারেক রহমান বলেছিলেন এই নির্বাচন বয়কট করুন। জনগণ তার নেতৃত্বে শুনেছে, এবং জনগণ ঐক্যবদ্ধ ছিল বলেই তো আপনার শেখ হাসিনা ডামি নির্বাচন নিতে বাধ্য হয়েছে। ডামি নির্বাচন কাকে বলে? যে তার নিজের দলের লোকদেরকে আবার দাঁড়া করানো হয়েছে, কারণ জনগণ স্বতন্ত্র প্রার্থীও দাঁড়ায়নি। তো এই কৃতিত্ব তো কার? তারেক রহমানের। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এই জুলাই যে গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের প্রথম তো তারা এই ছাত্ররা আপনার কোটা সংস্কারের জন্য আন্দোলনটা করেছিল। তারা কিন্তু মানে কোনো সরকার পতনের আন্দোলন করেনি। আমাদের ফখরুল সাহেব অনেকেই এটাকে সমর্থন দিয়েছিল বিগিনিং এ, কিন্তু সেই সমন্বয়করা বলেছে আপনারা এটাকে দলীয়করণ করবেন না, রাজনীতিকরণ করবেন না। তো তারপরেও আপনার জনগণ রাস্তা নেমে এসেছে, বিএনপি রাস্তা নেমে এসেছে, কারণ যে তারা শেখ হাসিনা অন্যায়ভাবে ছাত্রদের উপর গুলি চালিয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে অত্যাচার নির্যাতন করেছে। তো এই একটা সুযোগে জনগণ যেহেতু ঐক্যবদ্ধ ছিল তারেক রহমানের নেতৃত্বে, সেই কারণে জনগণ রাস্তায় নেমে এসেছে, এবং তারেক রহমান লন্ডন থেকে জনগণকে উদ্বুদ্ধ করেছেন এক দফার আন্দোলনের জন্য। আমি একটা জিনিস বলতে চাই, তখন ডিবি হারুনের ভাতের হোটেলে এই 6 জন সমন্বয়ককে ধরে নিয়ে গেল, তখন কিন্তু শেখ হাসিনা আপনার জরুরি আদালত বসিয়ে এই ছাত্রদের যে কোটা সংস্কার সেটা কিন্তু মেনে নিয়েছিল কোর্টের মাধ্যমে মেনে নেওয়ার পরে ডিবি হারুন তাদেরকে বললো যে তোমাদের যে আন্দোলন সেটা তো দাবি দেওয়া, সেটা তো সরকার মেনে নিয়েছে, মানে আদালত মেনে নিয়েছে, এখন তোমরা আন্দোলন প্রত্যাহার করো। এবং তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করে স্বাক্ষর করেছে। স্বাক্ষর করার 3 দিন পর্যন্ত কোনো আন্দোলন তেমন একটা হয়নি। আমরা নিউ ইয়র্ক থেকে খুবই আপসেট, আন্দোলন জমছে না কেন? কারণ তারা স্বাক্ষর করেছে। তারেক রহমান আমাদেরকে কল দিয়েছেন, নিউ ইয়র্কে কল দিয়েছেন, সারা বিশ্বের প্রবাসীদেরকে, নেতৃবৃন্দকে এবং বাংলাদেশের প্রত্যেকটা থানার ইউনিটদেরকে কল দিয়ে বলেছেন যে এক দফার আন্দোলন, কোনো অবস্থাতেই ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই, তোমরা রাস্তায় নেমে আসো। এবং বিএনপি, অন্যান্য দল, প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা, জনগণ, রিক্সা চালক আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তা নেমে এসেছে। যখন আন্দোলন খুবই বেগবান, তখন কিন্তু ওই 6 জন সমন্বয়করা তখন আবার এক দফার আন্দোলন দিয়েছে। তো এটা বুঝতে হবে যে তারেক রহমান বিদেশে থেকে তিনি যে যোগ্য নেতৃত্ব দিয়েছেন সেটা কিন্তু প্রমাণিত। তারপর তিনি যে বাংলাদেশকে এই ঘূর্ণে ধরা শাসন ব্যবস্থা, যে আমলাতান্ত্রিক জটিলতা, দেশের যে দুর্নীতি, দেশের যে অপব্যবস্থা, এটা ব্যাপারে কিন্তু তিনি বিদেশি থেকে বিদেশি যে সমাজ কল্যাণ যে একটা রাষ্ট্র আমেরিকা, ইউরোপ, সেটা তিনি প্রত্যক্ষ দেখেছেন। সেই ব্যাপারে দেখেন এই জুলাই বিপ্লবের আগেই 31 দফা দিয়ে জনাব তারেক রহমান আপনার জনগণকে জানিয়ে দিয়েছে যে পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। 31 দফার মধ্যে কিন্তু অনেক সংস্কার যেগুলি আছে, পরবর্তীকালে যে সংস্কারক তারা কিন্তু এই 31 দফার থেকেও নিয়েছে। তো সেই দিক থেকে আমি মনে করবো যে তারেক রহমান বলেছেন, দেশে এসেছেন 25শে ডিসেম্বর, আমি সেই একসাথে এসেছিলাম এয়ারপোর্টে, তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। যেমন আমাদের মার্টিন লুথার কিং বলেছিলেন, আমেরিকার সেই মার্টিন লুথার কিং, যে আই হ্যাড এ ড্রিম। তো সেই প্ল্যানটা কিন্তু উইদাউট প্ল্যানিং কোনো দেশ আপনার উন্নত হতে পারে না। আগে প্ল্যানিং করতে হবে, তারপরে আপনার দেশের উন্নয়ন হবে। সেই প্ল্যানিং ব্যাপারে দেখেন তিনি আমাদের যে বিদেশে, আমেরিকাতে বা ইউরোপে যে নিম্ন আয়ের মানুষকে যে বাধা দেওয়া হয়, যে ইনসেন্টিভ দেওয়া হয়, সেটা কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন 2000 টাকা করে মাসে মা বোনদেরকে দেওয়া হবে, কৃষকদেরকে দেওয়া হবে, যারা নিম্ন আয়ের গোষ্ঠী। এবং বেকারত্ব দূর করার জন্য তিনি কিন্তু দেখেন বলেছেন যে কর্মসংস্থান তৈরি করতে হবে। আর কর্মসংস্থান তৈরি করে মুখ্যমন্ত্রী, জি ভাই, আমরা তো এই বিষয়গুলো প্রতিদিনই শুনছি, আমরা ওনাদের যে নির্বাচনী সভাগুলো তো শুনছি। কিন্তু একটা জিনিস আমি আপনারা জানতে চাই যে ধরেন খালেদা জিয়ার নেতৃত্বে তো আপনারা তো আছেন নাকি, এখনো খালেদা জিয়াকে তো মানেন নাকি? জি অবশ্যই। আচ্ছা, আপনারা কেন আপনাদের বক্তব্যের ভেতরে ধরেন খালেদা জিয়া থাকতে আমি খালেদা জিয়ার মুখ থেকে কোনোদিন এই স্বাধীনতা বিরোধী, জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী, তারপরে আমরা মুক্তিযুদ্ধের শক্তি, মানে এই ধরনের বক্তব্য কখনো শুনতাম না। ইদানিং আপনাদের নেতাদের না একটু কারেকশন করি, মানে ইলিয়াস ভাই, আপনার যখন 96-এ যখন জামাত বিএনপির থেকে জোট ভেঙে গিয়ে যখন শেখ হাসিনার সাথে গোপন আতাত করে, তখন কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেখেন যে জামাত বেঈমান, জামাত মুনাফিক,
এই কথাটা আমাদের দেশ বেগম খালেদা জিয়া বলেছিলেন, কারণ তখন মাত্র আওয়ামী লীগের সাথে গিয়ে মাত্র 3টা আসন পেয়েছিল, আর বিএনপির সাথে থাকলে 15টা থেকে 20টা আসন পায়। মানে কিন্তু তারা কিন্তু 91 থেকে 96 যখন জামাত ছিল সাথে তখন ছিল না, মানে 96 থেকে 2000 যে সময়টাতে ছিল না, শুধু ওই সময়টাতে বেমান ছিল। তারপর 2001 ওই সময় আমাদের থেকে সরে গিয়ে শেখ হাসিনার সাথে আঘাত করেছে, এবং তখন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি খোঁজ দিবেন যে তখন শেখ হাসিনা জামাতকে রাজাকার শব্দটি বলে নেই, তাদের সাথে একটা গোপন আঘাত ছিল, এবং সেই আঘাতের কারণেই কিন্তু আপনার ওই বিএনপির বিরুদ্ধে জামাত এবং আওয়ামী লীগ একসাথে জোট করে তারা ওই আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটা ছিল তারা কিন্তু ঠিক একসাথে আছে। করেছে। ধরেন আমাদের অনেকেরই হয়তো সেই 96 সালে খালেদা জিয়া যখন বলেছিলেন সেটা আমাদের মনে নেই, কিন্তু আমাদের মনে থাকার যে সময়টা, যেমন 2001 থেকে যদি আমরা ধরি 2025 সাল পর্যন্ত খালেদা জিয়া বেঁচে ছিলেন, আমি কোনোদিন ওনার মুখ থেকে শুনি নাই যে এটা রাজাকারদের, বরং যখন বিচার হয়েছে কথিত যুদ্ধাপরাধের দায়, তখন খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন এই বিচার মানি না, এটা একটা প্রহসনের বিচার, এটা ক্যাঙ্গারু কোর্টের বিচার, এদেরকে ইচ্ছা করে এইভাবে ফাঁসি দিয়ে মারা হচ্ছে, এটা খালেদা জিয়ার বক্তব্য ছিল। তো আপনাদের ওইটা বাদ দিলাম, মানে জামাতের হিসাব বাদ, কিন্তু আপনারা যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দল, 71-এর চেতনা নিয়ে আপনারা থাকেন, এটা আমরা এই গত 2-3 মাস ধরে বেশি শুনছি, এটা একটু বেশি শোনা যায় কিনা আপনাদের কাছে, এটা মনে হয় কিনা? থ্যাংক ইউ। আমি একটা বলি, দেখেন, আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া ও একসময় জামাতের বিরুদ্ধে বলেছেন, আর ইদানিং যেটা হয়েছে জামাতের বিরুদ্ধে কেন এখন মানে জামাত তো বিএনপি বিরুদ্ধে বলছে, আমি বলতে চাচ্ছি যে উল্টো। কারণ যখন এই গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থান হওয়ার পরে দেখেন তার মানে কয়েকদিন পর থেকেই একটা স্লোগান আসলো জামাত এবং এনসিপি এবং সরকারের পক্ষ থেকে, এই অন্তর্কালীন সরকারের পক্ষ থেকে একটা জোট, যে আমরা একটি ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেকটি ফ্যাসিবাদের আনতে চাই না। মানে কি, তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, জনগণের কোনো এখানে ভোটের অধিকার নাই। তারা একটা স্লোগান দিল যে মানে আওয়ামী লীগকে সরিয়ে আবার বিএনপিকে আমরা আনতে চাই না। মানে যেই কারণে দেখেন শেখ হাসিনা বিএনপিকে ভয় পেয়ে এবং বিএনপিকে ঠেকানোর জন্যই শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, দামি নির্বাচন করেছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার জামাত এবং এনসিপি যৌথভাবে তারা স্লোগান দিল বিএনপি ঠেকানোর জন্য যে আমরা একটি ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটিয়ে আরেকটি ফ্যাসিবাদী সরকারকে দেখতে চাই না, আর একটি চাঁদাবাজি সরকারকে দেখতে চাই না। যখন চাঁদাবাজির কিছুই হয় নাই, মানে একটি সরকার যখন মানে পতন হলো তার এক সপ্তাহের মধ্যে কিন্তু এই স্লোগানটা আসলো, মানে এটাকে পরিকল্পিত ছিল। অতএব এই বিএনপির সাথে যে বেইমানিটা কিন্তু জামাত এই গণঅভ্যুত্থানের পরে থেকে শুরু করলো, এবং তাদের ভোট বাহিনী যেভাবে বিএনপির বিরুদ্ধে মানে যে প্রচারণা শুরু করেছে, এটা কিন্তু বিএনপি আগে করেনি, বিএনপি কিন্তু এই কাজটা আগে করেনি। অর্থাৎ আমরা দেখেছি যে জামাত সবসময় একটা সরকারের মানে পক্ষ থেকে থাকতে চেয়েছে, এবং তাদের সুবিধা মতো থাকতে চেয়েছে, এবং তারা সবসময় জাতির সাথে এবং বিএনপির সাথে সুযোগ মতো বেইমানি করেছে। গ্যাস ভাই, আপনাকে আমরা আরো শুনবো। গ্যাস ভাই বক্তব্যের প্রেক্ষিতে খালেদ ভাইয়ের কাছে আমার বক্তব্য হয়েছে যে আপনারা কেন আপনাদের বট বাহিনী দিয়ে আপনারা বিএনপির বিরুদ্ধে বিষোদগার শুরু করেছিলেন, এটা আমার অভিযোগ। আচ্ছা, জি, ধন্যবাদ। ইলিয়াস ভাই সহ নুরুল আমিন ভাই আছেন এখানে, গোলাম আহমেদ ভাই আছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি শুনছিলাম গোলাম আহমেদ ভাই কথাগুলো, গিয়াস আহমেদ ভাই, জি গিয়াস আহমেদ ভাই, আসলে এই কথাগুলো তো চর্বিত চর্বণ। আমার মনে হয় না যে এই কথাগুলোর খুব একটা যৌক্তিক ভ্যালু এই সময় এসে বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি একটা যৌক্তিক ভ্যালু আছে, আমার মনে হয় না। কারণ এই কথাগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে, এগুলো এখন টকশো খুললে, আলোচনা আসলে, বিএনপির যে কোনো আলোচক আসলে এই ঘুরে ফিরে কথা এগুলোই। তা আমি আসলে সেদিকে যেতে চাচ্ছি না। এগুলোর জন্য বাস্তব অর্থে যেটা বলা যায় সেটা হচ্ছে, এগুলোর জন্য আগামী 12 তারিখ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। অনেক ধরনের তর্ক বিতর্ক নানা দিক থেকে আসবে, নানা দিক থেকে হবে। রাজনীতির একটা বড় বিষয় হচ্ছে যখন এটা আমার আসলে এটা এই যে গ্যাস ভাই নিজেও জানেন, আমরাও জানি, তিনি যা বলছেন এগুলো টকশোর একটা আলোচনা থাকে, ডায়াস থাকে, বাট এর বাইরে রাজনৈতিক সততা, রাজনৈতিক প্রেক্ষাপট যেটা বাংলাদেশের মানুষের কাছে একেবারেই স্বচ্ছতার সাথে পরিষ্কার, কার অবস্থান কি, কোথায় কি, স্বাধীনতা 71, এটাকে আমরা ধারণ করি। এটাকে বারবার বলা হয়েছে, এই ব্যাপারে অসংখ্য বক্তব্য, স্টেটমেন্ট আছে, কথা হয়েছে, এগুলো চর্বিত চর্বণ। এটা নিয়ে আমার মনে হয় সময় নষ্ট করার এখন খুব বেশি একটা সুযোগ নাই। এরপরে ভোট বাহিনী যেটা বললেন, এই আলোচনাগুলো 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে। আসলে ভোট বাহিনী বলতে সাধারণ মানুষদের একটা বিরাট অংশ অনলাইন ব্যবহার করেন। শেখ হাসিনাকে ভোট থেকে তাড়ানোর, এই মাঠ থেকে তাড়ানোর যে বিশাল একটা, আপনি যদি হাতিয়ার বলেন, সেটা ছিল এই অনলাইন ফেসবুক। সেখানে শুধু জামাত এবং শিবির ছিল না, এখন ওই যে যিনি রিক্সা চালান, যিনি দিন মজুরের কাজ করেন, তিনিও তার কাজ শেষে এসে তার অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে দেশের কোথায় কি হচ্ছে এগুলো দেখেন। তো তিনি তার জায়গা থেকে তার অবস্থানগুলো তুলে ধরেন। এগুলোকে সবাইকে জামাত এবং শিবির কাউন্ট করে একটা ভোট বাহিনী দিয়ে দিলেই আসলে বাস্তব অবস্থাটা আড়াল করার সুযোগ হয় না, সম্ভব হয় না। হ্যাঁ, এবং বাস্তবিক তাই হচ্ছে। তো আমার মনে হয় বিএনপি এই আলোচনাগুলো, ঘুরে ফিরে ছাত্র দল, বিএনপি অনেক সেন্ট্রাল লিডারদের সাথেও মেশার সুযোগ হয় আসলে, বাট কাছাকাছি গেলে একরকম, আর যখন অনলাইনে কিংবা টিভি টক শোতে আসি আমরা একরকম। এগুলো আমার কাছে মনে হয় যে শুধুমাত্র রাজনৈতিকভাবে ঘায়েল করার অথবা রাজনৈতিক কোনো একটা বিষয়, আমার কাছে মনে হচ্ছে এগুলো থেকে বেরিয়ে আরো কোনো একটা স্মার্ট বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আমাদের টেবিলে আসা উচিত। এই শুধুমাত্র এই বিষয়গুলো তেনাপেচি করে এটা আমার মনে হয় বিএনপির জন্য ক্ষতি হচ্ছে। আমাদের আরো একটা স্মার্ট বিরোধিতার কোনো একটা স্মার্ট জায়গা খুঁজে সেই জায়গাগুলো ধরে ধরে আমাদের সমালোচনা করা উচিত, বিরোধিতা করা উচিত। আমাদের যদি কোনো ভুল থাকে, জামাত ইসলামের কোনো বিষয়ে গ্যাপ থাকলে, ঘাটতি থাকলে, সেগুলোর জন্য স্মার্ট যে পলিসি আছে, স্মার্ট যে সমালোচনার মাধ্যমগুলো আছে, সেগুলো ব্যবহার করা উচিত। এই বিষয়গুলো আমার মনে হচ্ছে জনগণও ভালোভাবে নেয় না,
এগুলো সবাই বুঝে ঘুরে ফিরে এই একই বক্তব্যগুলো। তো এই ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি অনুরোধ করব আমাদের ভাই বন্ধু যারা আছেন ভিন্ন সংগঠনের, এই জায়গাগুলো থেকে একটু ফিরে আসতে হবে, পাবলিক পালস বুঝতে হবে। বাংলাদেশের বিশাল একটা সংখ্যা মানুষের মাইন্ড সেট আপ যে কোথায় গিয়ে পৌঁছেছে, আমার মনে হচ্ছে যে বিএনপি এই জায়গাটা এখনো ভালো করে রিড করতে পারে নাই, ধরতে পারে নাই। যার জন্য ঘুরে ফিরে সেই একই কাসুন্দি, একই বিষয়গুলো বারবার উপস্থাপিত হচ্ছে, নিয়ে আসছেন তারা। আর পাবলিক পালসটা যদি ধরতে পারতেন। জি। আপনি নাহিদ ইসলামের আসন থেকে আপনি তার নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন, কেমন দেখছেন মাঠে ভোটের অবস্থা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি যদি বলি আসলে আমি তো শুধু নাহিদ ইসলামের সাথে বলা যায় যে বিশাল একটা অংশ থাকারই সুযোগ হচ্ছে, এবং তার সাথে একেবারে সরাসরি গ্রুপ লেভেলে গণসংযোগের যে বিষয়টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই গণসংযোগেও থাকার সুযোগ হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা মানে তার যে মাঠের জোয়ার, অ্যাট্রাকশন, কিংবা 11 দলীয় অ্যালায়েন্সের যে প্রার্থী, এই প্রার্থীকে বিজয়ী করার জন্য মানুষের যে আগ্রহ, আন্তরিকতা, তার প্রিয়দাংশ একেবারে খুব সামান্যই মিডিয়াতে আসে, বাট আমরা বাস্তবিক প্রেক্ষাপট যেটা দেখি, আমার কাছে মনে হচ্ছে যে মানুষ তাকে ধরে এখনই মানে সংসদে পাঠিয়ে দিতে পারলে খুশি হতো। তার অভিব্যক্তিটা, তার অ্যাপিয়ারেন্সটা এরকম। আমরা যখন কাছে যাচ্ছি মানুষ, আমরা খুব লক্ষ্য করছি, নাহিদ ইসলাম একটা পোস্ট দিচ্ছে, আপনি দেখছেন যে পিঠা বানায়, নাহিদ ইসলাম আজকে এলাকায় আসবে, তার সফরসূচিগুলো ফেসবুকে দেওয়া হয়, মায়েরা ঘর থেকে পিঠা বানায় নিয়ে আসতেছেন, বোনেরা তার স্ত্রীর জন্য চুড়ি, ছোট ছোট উপহারগুলো, কেউ 5 টাকা, 10 টাকা, 500 টাকা পর্যন্ত তাকে তার আগ্রহের সাথে, একজন ভিক্ষুক পর্যন্ত এসে তাকে তার পকেট থেকে বলছে, বাবা এটা তোমার নির্বাচনে খরচ করো। তো এটা শুধু আমি জাস্ট উদাহরণটা বললাম, পুরো আসনের জরিপ এবং জনমত জরিপ যেটা, সেই জায়গা থেকে এবং নাহিদ ইসলামের ব্যক্তিগত অবস্থান থেকে এবং 11 দলীয় অ্যালায়েন্সের জামাত সহ অন্যান্য দল যেভাবে তার জন্য মাঠে নেমেছি, আমার কাছে মনে হচ্ছে এই গণজোয়ার অবশ্যম্ভাবী মানে একটা বিজয়ের দ্বার প্রান্তে আমাদেরকে নিয়ে যাবে। আর কিছু বিষয় আছে আমি এখানে আলোচনায় বলার জন্য বললাম, একটা বিষয়। আর বাস্তবিক মাঠের প্রেক্ষাপট যেটা আমি খুব দৃঢ়তার সাথে লক্ষ্য করছি, মানুষের অ্যাট্রাকশন, আন্তরিকতা, এবং তাকে সংসদে নেওয়ার জন্য, জুলাইকে ধারণ করার জন্য, এবং আগামী দিনে একটা রাজনৈতিক কালচারের পরিবর্তনের যে একটা সুপ্ত বাসনা মানুষের মনে ধীরে ধীরে গেঁথে গেছে, এই যে একটা মানসিক বিপ্লব মানুষের ভিতর ঘটে গেছে, এটা আমরা মাঠের রিফ্লেকশনে দেখতে পাচ্ছি। আশা করি 12 তারিখ এটার রেজাল্ট আপনারা খুব সহজেই পাবেন ইনশাল্লাহ। এটা আসলে আমি শুধু বলার জন্য বলা না, নাহিদ ইসলাম এবং এখানে আমাদের তার বিপরীতে যিনি আছেন কায়ুম, বিএনপির প্রার্থী যিনি আছেন, আমি খুব খুব কাছ থেকে লক্ষ্য করছি নাহিদ ইসলাম এই জায়গায় অনেক বেশি আগায় আছে, অনেক বেশি এগিয়ে আছে, এবং 12 তারিখে এটা রিফ্লেকশন ঘটবে ইনশাল্লাহ আমরা আশা করছি। আর আমরা তো শুধু কায়ুম সাহেবের নির্বাচনী প্রচারণা আমরা যতটুকু দেখেছি, তিনি খুব বেশি এটা রুট লেভেলে নামেন না, এটা ফ্ল্যাটো গাড়িতে করে হয়তো এভাবে হাত নেড়ে নেড়ে গণসংযোগ করেন, জনগণকে ইশারা দেন, কিন্তু আমরা একেবারে নাহিদ ইসলামকে নিয়ে বস্তি থেকে শুরু করে একদম 10 তলা পর্যন্ত কোথাও বাদ রাখছি না, যার জন্য পাবলিক পালসটা আমরা খুব কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ পাচ্ছি। এটা 100%। আমি যদি বলি আপনাকে, এখানে ডিফারেন্সটা অনেক বেশি থাকবে আমরা যতটুকু বুঝতেছি। একদম সাধারণ লেভেলে আমাদের 11 দলীয় অ্যালায়েন্সের পক্ষে খুব একটা ভালো গণজোয়ার আছে। এক্ষেত্রে নাহিদ ইসলাম তার ব্যক্তিগত অবস্থানের কারণে, তার ব্যক্তিগত একটা গ্রহণযোগ্যতা, জুলাই আন্দোলনে তার ভূমিকা, নির্যাতিত হওয়ার ইতিহাস মানুষ জানে, তো সেই দিক থেকে এটা তার নিজের এলাকা, তার উপরে নাহিদ ইসলামের এটা নিজের এলাকা, সে বনশ্রীতে বেড়ে উঠেছে, বাট্টা বেড়াইত নিয়ে তার এখানে ছোটবেলা থেকে একটা বড় ইয়ে ছিল, ঘরের সন্তান। এটাকে ট্রিট করে মানুষ অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে, আন্তরিকতা দেখাচ্ছে, এবং স্বপ্রণোদিত হয়ে মানুষ বলছে, আমরা তোমার নির্বাচনী ভ্যানগার্ড হয়ে কেন্দ্রে থাকবো, তোমাকে আমরা ভোট যেমন দেবো, ভোটটাকে ঘরে ফিরিয়ে রেজাল্ট নিয়ে আসার জন্য আমরা সচেষ্ট থাকবো। তো আমরা আশাবাদী। এটা এই রিফ্লেকশনটা অবশ্য মানে এটা আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে, আমি খুব কাছ থেকে যখন দেখি তখন অবাক লাগে। আমরা আশা করি 12 তারিখ এটা একটা খুব ভালো ফলাফল আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। গ্যাস ভাই, নূর আমিন ভাইয়ের কাছে আসবো, তার আগে ছোট করে আপনি মাঠের অবস্থাটা আমরা আপনার কাছে শুনি নাই, কেমন দেখছেন? যেটা খালিদ সাইফুল্লাহ ভাই বলছিল, উনি নাহিদের নির্বাচনী পরিচালনা আছেন, মানে আপনি কেমন দেখছেন? আমি যা দেখছি, যে আমি তো দেখছি যে ধানের শীষ, এটা হলো যে উপস্থিত লোক, সাধারণ মানুষ, তারা বলছে যে ধানের শীষের কোনো বিকল্প নেই, এবং তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে দেখেছেন এবং তারা সাহেবকে সেভাবেই দেখছেন, এবং তারা মানে তারা বলছেন যে ধানের শীষ ছাড়া তো মানে পরিবর্তন কি, পরিবর্তনের কথা তো যারা নাকি পরিবর্তনের কথা বলছে, আসলে কিন্তু তারা পরিবর্তন নিজেরা হয়েছে। মনে করেন তারা যেভাবে ভাষা ইউজ করে, যেভাবে কথা বলে, স্লোগান দিচ্ছে, এটা সেই ফ্যাসিবাদের ভাষার চেয়ে খুবই খারাপ। মানে আপনি যখন পরিবর্তনের কথা বলবেন, তখন তো আপনি একটা যারা সিনিয়র লিডার আছে তাদেরকে রেসপেক্ট করে কথা বলতে হয়। আজকে দেখেন এই পাটওয়ারি থেকে শুরু করে নাহিদরা যারা নাকি এই কয়েকজন আছেন, তারা তো আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদের মব সৃষ্টি করে তারা যেভাবে তাদের যে বসরা যেভাবে উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা থাকাকালে তাদের পিএসরা যেভাবে হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছে, তারা এখন চলে কোথায় দেখেন? তারা চলে এখন মানে হাই কোটি কোটি টাকার দামি গাড়ি, তাদের মানে রাজপ্রাসাদ, তাদের অফিস থেকে বাড়া হয়। এই যে একটা মানে পরিবর্তন যারা করবে, তারা তো মানে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে জনগণ কিন্তু বুঝে গেছে যে তারা যখন রাস্তা নামে, জনগণ তাদেরকে বাধা দেয় যে আপনারা তো ঠিক না, আপনারা কোথায় ছিলেন, কোন গাড়িতে চড়েন, আপনার বাড়ি ঘরের অবস্থা কি, এখন এত পরিবর্তন কিভাবে আসলো, আর আপনি এই ধরনের ভাষা ব্যবহার করেন। ধরেন আমরা যদি যাকে নিয়ে খুব বেশি বিতর্ক হয়, এমনি মানে মির্জা আব্বাসের এমনি ব্যবসা কি, যেটা দিয়ে উনি এত মানে ওনার ব্যাংক ট্যাঙ্কের মালিক হয়ে গেল, এত ব্যবসা এটা কোথেকে পেল? উনি আসলে যতটুকু আমি জানি,
আমি তো ঢাকারই ছেলে। ওনাদের এই শাহজাহানপুরে কিন্তু ওনাদের প্রচুর জায়গা, এবং ওনাদের জায়গা দিয়েই জায়গার উপরেই রেল লাইন গিয়েছে, রেল। এবং সেক্ষেত্রে ওরা কিন্তু উড়ে আসে নাই ঢাকা শহরে, তো ওনাদের একটা অবস্থান আছে। এবং সেই কে ছিলেন, মানে ওনার পূর্বপুরুষ মানে কে ছিলেন যে ওনাদের এত সম্পত্তি ছিল, সেটা কে করলো? মনে করেন ওনার বাবা কি করতো? ওনার বাবা হ্যাঁ, কি করতো? ওনারা যখন যেখান থেকে আসুক, মনে করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ ঢাকা শহরে এসেছে। আমরা ঢাকার লোক, এই কারণে আমরা ঢাকা শহরে আমরা দেখলাম আমাদের বাড়ি ঢাকা দোহার, আমাদের সেই জমি মানে শত শত জমি আমাদের গ্রামে আছে, গ্রামে। কিন্তু শহরে আমাদের টাকার প্রয়োজন হয় না, কিন্তু শহরে কিন্তু দেখা গেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক এসেছে। হ্যাঁ, আমরা মনে করছি আমরা ঢাকার লোক। বলছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে তো ঢাকাতে তো আর কেউ ফ্রি জমি পায়নি, মানে ওনার বাবা কি করতেন যে উনি এত সম্পত্তি, ব্যাংকের মালিক হয়ে গেলেন কিভাবে? জানানি কি ঢাকাতে এসেছে মানে বাড়ি ঘর করবার জন্য, স্থায়ীভাবে থাকবার জন্য, তারা কিন্তু অনেকেই এসেছে কিছু জায়গা কিনেছে, অনেকেই যারা আমি সুনির্দিষ্টভাবে, মানে আপনার জানা আছে কিনা এটা জানার জন্য কি, আমরা যতটুকু জানি আমি জানি যে আমি যতটুকু জানি, আপনি যেটা বলছেন যে ওনার ফাদার কি করতো, আমি অত তাদের দাদা কি করতো জানি না। বাট তারা যখন এই দেশে এই ঢাকা এসেছে, আমি যতটুকু জানি, আমি ছোটকাল থেকেই দেখে আসছি যে তাদের ওখানে প্রচুর জায়গা জমি আছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে তাদের মানে এখানে প্রত্যেক সম্পত্তি ছিল, এবং সেই সম্পত্তি এখন আছে। তারপরে দেখেন এবার তো জনগণ কিন্তু তার বিরুদ্ধে যখন যে সমস্ত কথা পাটোয়ারি সাহেব বলছে, যেভাবে ভাষায় কথা বলছে, জনগণ কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে না। জনগণ কিন্তু দুই তিনবার তার উপর হামলা করা হয়েছে, তার উপর ডিম মারা হয়েছে, সেটাও তো করেছে। এটা জনগণ মারছে না, ওকে এটাকে বলি। আচ্ছা, ডিম মেরেছে কি দেখেন, তাকে ওই বলে যে মানে দাওয়াত দেওয়া হয়নি, সে গিয়েছে, তার মানে জোর করে গিয়েছে সেখানে একটা অনুষ্ঠান ছিল, এটা নির্বাচনের কোনো অনুষ্ঠান ছিল না, পিঠা উৎসব ছিল। তিনি কে এত ওনাকে যেতেই হবে ওখানে গিয়ে, সেখানে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলছে। তো ওখানে তো পলিটিক্যাল কোনো প্ল্যাটফর্ম না, এই কারণে ওনাদের বুঝতে হবে, শিখতে হবে যে কোথায় কি কথা বলতে হবে। এখন ওনারা যদি এই মনে করে এটা আমরা আমাদের আওয়ামী লীগের মতো দেশ স্বাধীন করেছি, আমরাই স্বাধীন করেছি এবং আমরাই লুটপাট করবো, এইভাবে তো তাহলে তো পরিবর্তনের কথা তো হয় না। পরিবর্তন করতে হলে তো সে ফ্যাসিবাদীর সুরে কথা বললে হবে না, তো নম্রভদ্র হতে হবে, মানুষকে বোঝাতে হবে যে ভাই আমরা পরিবর্তন চাই। তো পরিবর্তন কথা বলেই তো তারা মানে লুটপাট করছে, চাঁদাবাজি করছে। আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের সাথে আছেন। নুরামিন ভাই, আপনাদের দিয়ে শুরু করি। নুরামিন ভাই, আপনি কেমন দেখছেন আর কি, মানে কি বুঝছেন কারা কোথায় আসবে, বা এই যে সার্বিক পরিস্থিতি, যে পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে, কেমন লাগছে আপনার কাছে? আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ভাই সামনে কথা বলা তো কঠিন ব্যাপার। আমার বড় ভাই, একই এলাকার লোক আমরা আসলে টপিকই থাকি যে ভোটের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি খালিদ তারিক ভাই বললো, তো গ্যাস ভাই আশা করি ওইভাবেই বলেন, আর ইলিয়াস ভাই প্রশ্নটা ওইভাবেই রাখেন। মির্জা আব্বাস আমরা ঘাটাঘাটি খুব। ভাই, আমি এক সেকেন্ড একটু থামাই। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আমি আমাদের এই লিঙ্কে, আমাদের স্ট্রিমইয়ার্ডের যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারবেন। আমরা কিছু মানুষকেও এখানে জয়েন করার চেষ্টা করব, আপনারা আপনার মন্তব্য জানাতে পারবেন। আমার যে ফেসবুক পেজটা আপনারা দেখছেন, এটা আমার ফেসবুক পেজ, এটা আপনারা আপনার পরিচিত সবাইকে জানাতে পারেন যে এই পেজটাতে আমি এখন আছি। তাতে যেসব ভুয়া যে পেজগুলো আছে, ফেক পেজগুলো থেকে, মানুষের বিভ্রান্তি থেকে মানুষ বাঁচবে। এবং আমার যেই ইউটিউব চ্যানেলে এখন আপনারা লাইভটা দেখছেন, এটাও আমার নতুন আরেকটা ইউটিউব চ্যানেল, আমি দ্বিতীয় আরেকটা ইউটিউব চ্যানেলকে এখন নতুন করে তৈরি করছি। তো এটাও আমারই চ্যানেল। অনেকে বিভ্রান্ত হন যে আমার এই চ্যানেলটা আসলে আমার কিনা, আদৌ এটা আমারই চ্যানেল। যাই হোক, আপনারা যারা লিঙ্কটা আমার মনে হয় কমেন্ট সেকশনে পেয়েছেন, আপনারা করুন, আমরা একজন দুজন করে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। জি আমিন ভাই। অ্যাকচুয়ালি গত পরশুদিন যখন আমি শুনতেছিলাম অনেক মাধ্যমে, আমার তো পাশাপাশি বিএনপি ছাড়া, আমি গ্রামে ছোট সময় থেকেই বিএনপি কে সমর্থন করি। পাশাপাশি আমি সবচেয়ে বেশি যেটা আমার রাজনৈতিক পরিচয়, সেটা হলো আওয়ামী লীগকে ঘৃণা করা। আমি যখন শুনতেছিলাম যে দেশে জামায়াত ইসলাম এবং বিএনপি যারা কোনো ঝগড়া বা কোনো স্ট্রিং পর্যায়ে কোনো ক্যাজুয়ালিটি হলে সেখানে আওয়ামী লীগের প্রবেশ করার একটা সম্ভাবনা আছে, আমি এই খবরটা শোনার সাথে সাথে আমি ইলিয়াস ভাই বললাম যে ভাই, তাহলে আমরা এই খবরটা দেশে প্রচার করা যায় মানুষের সাথে। আমরা যারা ঘের ভাই আছেন, দেলোর ভাই আছেন, আপনারা তো বিএনপির কোর সমর্থক, আমি একটু আছি। কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলতে চাই, মিডিলে আমি থাকি, সেটা হলো 5ই আগস্টের পূর্বে আমরা সবসময় শুনতাম আওয়ামী লীগ যারা করে জামায়াত বিএনপি, জামায়াত বিএনপি, জামায়াত বিএনপি। এই জামায়াত বিএনপি বলে মানুষের মারাটা হাল করে ফেলছিল আওয়ামী লীগের লোকগুলো। তা আমাদের বুঝতে হবে যে এই মুহূর্তে আমরা কেন ঝগড়া করি ক্ষমতা নিয়ে অথবা নির্বাচন নিয়ে। নির্বাচনে আমরা যারা কথা বলবো তারা যেন সঠিক মানুষের প্রশংসা, আপনি কি জানেন, আপনি কি পারেন, আপনার কি পরিকল্পনা আছে দেশের জন্য, সেগুলো আইদার জামায়াত আইদার বিএনপি এগুলো বলেন। একজনের বদনাম আপনার পাটোয়ারি সাহেব এক জায়গায় বললো, আবার বিএনপির কোনো মানুষ যদি তার শরীরে ছুঁড়ে মারে চলে আসে বিএনপির বদনাম হয়। তো আমরা যাতে এগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করি। আর আরেকটা জিনিস আমি মনে করি, যেটা হলো আমরা তো নিউ ইয়র্কে আছি, আমেরিকাতে থাকি, এখানে এক বছর এক টার্ম এক পার্টি, আরেক টার্ম আরেক পার্টি, এইভাবে দেশটা চলে। ওয়াই নট বাংলাদেশে
এক সময় বিএনপি, এক সময় জামায়াত ইসলাম। আমরা কেন এই নিজেরা রাজনৈতিক ভাবে রেশারেশি করি? আনাদার ওয়ার্ড, রাজনৈতিক ভাবে যখন আমরা একজন আরেকজনকে খারাপ ভাষায় কথা বলবো, এটা কোনো ভালো কিছুর পর্যায়ে পড়বে না। আপনি খেয়াল করেন, বিএনপির অনেক ভাইরা বলতেছিলেন, এই জিনিসটা আমি আমার এক রাস্তায় যখন আমি চলতেছিলাম, এক মহিলা বলতেছিল যে হয়তো দেলোয়ার ভাই বা গিয়াস ভাই আপনাদের ভালো লাগবে না, কিন্তু নির্বাচনের সামনে, নির্বাচন হয় ইলেকশনের 2 দিন আগে। তো এক ভাই বলতেছিলেন যে জামায়াত ইসলামে ভোট দিলে আপনারা রাস্তাঘাটে চলতে পারবেন না। কেন? মহিলাদের বলতেছিল কেন? তো জামায়াত ইসলামের বোরকা টোরকা এইসব ঝামেলা হবে। তো আমি তাদের বলতে চাই যে দেখেন, আপনারা যারা বিএনপি করেন তারা যদি আওয়ামী লীগের সহায়তা যদি ক্ষমতা আসেন, আওয়ামী লীগের সময় আমি ইরাজ ভাইয়ের শোতে বলেছিলাম এক সময় 5ই আগস্টের আগে, যে মানুষকে ঘরে যায় মানুষের আকাম অত্যাচার করতো আওয়ামী লীগের মহিলা। তো আমি মনে করি না যে এই সময়গুলি আবার ফিরে আসুক। আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা কি করতো, কোন একটা মেয়ের একটা ভিডিও বানায় তারপরে বলতো যে তুমি যদি আমার কাছে না আসো, তুমি যদি আমার সাথে আমি যাহা বলি তাহা না করো, তাহলে তোমাকে আমরা এই ভিডিওটা প্রচার করে দেবো। সেইভাবে মানুষকে অত্যাচার করতো আওয়ামী লীগের লোক। তো আমরা চাই না যে, আমরা বিএনপিকেও ভালোবাসি, আমি আওয়ামী লীগকেও ভালোবাসি, সরি, প্লিজ ফরগিভ মি। আমি যেমন বিএনপি ভালোবাসি তেমনি জামাতকেও ভালোবাসি। তো সেই ক্ষেত্রে আমি চাই যে ভাই আপনারা দুটো দল মিলে দেশটা পরিচালনা করেন, খুব ভালো। এই বছর বিএনপি আসুক, পারবার আওয়ামী লীগ আসুক, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমি দোয়া করি দেশে। কিন্তু জামাতের ভাইদের আরো বলবো যে ভাই আপনারা সৎ মানুষ, ঠিক আছে, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক যে একটা আপনার দেশ চালানোর যে পরিচালনা, সেটা খুব কঠিন জিনিস। সেটা হয়তো আপনাদের, আমি বিশ্বাস করি, আমার সামনে একটা প্রমাণ, সেটা আপনার ইসলামী ব্যাংক আপনার যে পরিচালনা করেছেন, সেই ক্ষেত্রে আপনাদের সততা প্রজ্ঞা আছে, আমি স্যালিউট করি। আর দেশে অনেক সমস্যা আছে, এই সমস্যার সমাধান করার জন্য একক হওয়ার কোনো বিকল্প নেই। ইউ হ্যাভ টু বি স্টে টুগেদার, একজনের সাথে মিলে কাজ করতে হবে। মিলে কাজ করার ছাড়া দেশের আপনার আওয়ামী লীগ যেভাবে তার অর্থনৈতিক ভঙ্গুর করে রেখে গেছে, এটা যদি আপনার পুনরুদ্ধার করতে চান, প্রথম কাজ হবে আপনাদের টাকা, বিদেশে পাচারকৃত টাকাগুলো উদ্ধার করা, দেশ বিদেশ থেকে আনা। সেই ক্ষেত্রে আপনাদের একসাথে কাজ করতে হবে। আর বিএনপির কোনো লোক যদি কোনো পদক্ষেপ নেয়, শুধুমাত্র কেবলমাত্র বিরোধিতার খাতিরে, আমরা বিরোধী যারা আওয়ামী লীগ জামায়াত ইসলাম করেন, তারা আপনারা না করেন। এতে কি হবে, আমাদের দেশটার, ছোট্ট একটা দেশ, এই দেশে এত অত্যাচার, একটা আপনি দেশটার অন্যভাবে চিন্তা করেন। ছোট্ট দেশটা আমি যখন বললাম, আপনি ভেবে নেন দেশটা ছোট্ট একটা 18 বছর, 19 বছর, 20 বছরের একটা বালিকা, তার উপর যদি এত অত্যাচার হয়, ওই বালিকার কি অবস্থা হয়? সেই ক্ষেত্রে আপনি দেখেন এই দেশটা মাত্র কত 55-53 বছরের বাংলাদেশ, এখানে আওয়ামী লীগের 74 থেকে লুটপাট, এরপরে লুটপাট, এত লুটপাট হইলে দেশের মানুষ কত লোক আছে আমি জানি না, কত সংখ্যা জামায়াতের অথবা কত সংখ্যা বিএনপি আছে আপনার ব্যাংকে থেকে টাকা লোন নিয়ে, কি বলে ঋণ খেলাপি। এটা ঠিক না, দেশের টাকা আপনারা খাবেন। আপনি খেয়াল করেন, আমি যদি এখানে দেলোয়ার ভাই আছেন, এখানে আপনার তারেক ভাই আছেন, আমি যদি আপনার থেকে 10টা টাকা ধার করি আর যথাসময় না দিই, কি মনে অবস্থা দাঁড়াইলো? আপনার চোখের সামনে আমি লজ্জা পাবো, আপনার টাকাটা দিতে পারতেছি না বলে। কিন্তু আপনারা কোটি কোটি মানুষের টাকা, এটা তো দেশের টাকা, আপনারা যারা নাকি রাজনীতি করার নামে দেশের টাকাগুলি লুটপাট করে নিয়ে যান, এটা তো ঠিক না। এই দেশের ভঙ্গুর অবস্থা থেকে আমরা কেমন উত্তরণ পাবো? তাহলে আমি মনে করি যে, আমার ব্যক্তিগত মতামত, কোন ঋণ খেলাপি লোকদের নির্বাচনে আসার সঠিক না, ঠিক না। আর সেই ক্ষেত্রে আমি আরো মনে করি, যেটা এটা যদি আমাদের টপিকের মধ্যে না, আমি যেটা এটা বলতে চাই সেটা হলো, অনেক জায়গায় আছে আপনার মহিলাদের জন্য সংরক্ষিত আসন। আমি এটা খুব ঘোর বিরোধী। সংরক্ষিত আসন বলতে কোনো কথা নেই, আমেরিকাতে যে যোগ্যতা বলে সরাসরি ভোটে পাশ করে আসে। মহিলাদের যদি আপনারা সংরক্ষিত আসন দেন, সেক্ষেত্রে কি হবে, বাসার কাজের মহিলাগুলি সব সংসদে এসে যাবে। এরা ঠিক না, এটা আপনারা করিয়েন না, যারা আপনার জামায়াতের ভাইরা ক্ষমতা আসেন আর বিএনপির ভাইরা ক্ষমতা আসেন। ধন্যবাদ। আমি যদি একটু সময় পাই আবার পরে বলবো। এখন ইলিয়াস ভাই অন্য কাউকে দেন প্লিজ। আচ্ছা, দেলোয়ার ভাই খুব উত্তেজিত হয়ে আছেন। দেলোয়ার ভাই, আপনার এই মাঝখানে আবার আপনি বলছেন যে একটু আপনাকে প্রশ্ন করি নাকি ভাই? প্রশ্ন হলো, আপনাদের একটা দল থেকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, তাই না? এই ফ্যামিলি কার্ডটা আসলে কয় টাকার ফ্যামিলি কার্ড দিবেন, কয়জন মানুষকে দিবেন, এটাকে আসলে সুনির্দিষ্ট করা হয়েছে নাকি এটা আপনাদের দল থেকে? আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশ বিদেশ যারা বন্ধুরা আছেন, সবাই দেখতেছেন, এই জন্য ধন্যবাদ। আসলে ইলিয়াস ভাই, আপনি জানেন কিনা, এই যারা পূর্ববর্তী সরকার ছিল তাদের কিন্তু প্রতিটা মানে ওয়ার্ড ভিত্তিক, যেটা বলে বিজিবি কার্ড দেওয়া হয়। আর এই বিজিবি কার্ড কিন্তু মোস্ট অফ মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, তারপর উপজেলা চেয়ারম্যান, তারাই কিন্তু মোস্ট অফ এই টাকাগুলো মেরে দেয়। সো আমি আশা করি তারেক রহমান, আমাদের দেশনায়ক তারেক রহমান যেটা বুঝাইতে চাইছে, যে এই ধরনের যে প্রোগ্রামগুলো আছে, যদি আমরা যে ইন্ডিভিজুয়ালি, যে ব্যক্তিগতভাবে যদি আমরা পৌঁছে দিতে পারি, এটাই হবে, যেটা আমি মনে করি এটাই হবে ফ্যামিলি কার্ড। আর
এখানে মানুষ কেন বিএনপি কে ভোট দিবে? আপনি জানেন ইলিয়াস ভাই, এই নিউ ইয়র্ক শহরে আজকে 2 সপ্তাহ হয়, এখনো স্নো ক্লিন হয় নাই। যে অপরিপক্ষ মেয়র হয়েছে, সেই জন্য আমাদের স্নো এখনো ক্লিন হয় নাই। সো আমি মনে করি বিএনপি কে ভোট দিবে সবাই পরিপক্ষ। আর আরেকটা জিনিস দেখতে হবে, আপনি 71-এ যান, তারপরে স্বৈরাচার শেখ মুজিবুর সময়ের পরে যে 75-এর পরে যে দুর্ভিক্ষ ছিল, তারপরে 90-এর সেই স্বৈরাচারী এরশাদ বলেন, আর বর্তমান 2026 বলেন, এই প্রতিটা দুর্যোগ মুহূর্তে কিন্তু বিএনপি ক্ষমতা নিছে এবং এই বিএনপি কিন্তু দেশকে সুস্থভাবে চালাইছে। এটা কিন্তু আমি মুখের কথা বলতেছি না। 2001 থেকে 5 কি সুষ্ঠুভাবে চলেছিল নাকি? অবশ্যই সুষ্ঠুভাবে চলেছে। অনেকেই বলে যে ওই সময় এই বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট হয়েছিল, ওই সময় এই যে বিদ্যুতের জন্য মানুষ রাস্তায় গুলি খেত, তারপরে সারের জন্য মানুষ গুলি খেয়ে মারা গিয়েছে, এরপরে বিদেশে টাকা পাচারের অভিযোগে এফবিআই গিয়েও তারপরে আপনাদের অনেকের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। এটা তো আর মিথ্যা কথা না। সিঙ্গাপুরের যে টাকা পাচারের ঘটনা, এটা তো সত্যি কথা, তাই না? এফবিআই নিজে গিয়ে সেটা দিয়ে এসে, আমরা শেখ হাসিনার কথা বলতে দিতাম না এগুলো নিয়ে, কিন্তু এটা তো সত্যি কথা। তো এই যে এগুলো যে হয়েছিল সেখান থেকে মানে পরিবর্তন হয়েছে, বিএনপি এখন কি ভালোই হয়েছে আগের চেয়ে নাকি? বাট আপনি বলেন সিঙ্গাপুরে টাকা পাচার হয়েছে, কিন্তু এই আওয়ামী লীগ সরকার 15 বছর ছিল, তারা কিন্তু একটা এই তারেক রহমানের মানে বিরুদ্ধে কোনো একটা মানি লন্ডারিং কোনো একটা করতে পারে নাই। আপনারা জানেন একজন জাজ তার পক্ষে রায় দিছে, এই সেই জাজকে কিন্তু শোকজ করা হয়েছে। দেশ আর থেকে তারেক রহমান যদি দুর্নীতি করতো, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, বাট সেই জাজ কিন্তু ওই মামলাতে গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের জেল দিয়েছে, এটা জানেন তো? ভাই তারেক এখন রহমানকে খালাস দিয়েছেন, গিয়াসউদ্দিন আল মামুনকে আপনার 7 বছরের সাজা দিয়েছেন। অর্থাৎ সেই ঘটনাটা ঘটেছিল, কিন্তু গিয়াসউদ্দিন আল মামুনের ওইখানে সিঙ্গাপুরে গিয়ে তারেক রহমান তার কাছ থেকে 20 লাখ টাকা 21 লাখ টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা সে পরে আবার দেশে এসে ফেরত দিয়েছে, এটা সে ট্যাক্স ফাইলেও দেখিয়েছে, যে কারণে তারেক রহমানকে এখানে রাখা হয়নি। কিন্তু গিয়াসউদ্দিন আল মামুনকে যে আপনি মানে দুর্নীতিটা করলো, এটা কার মাধ্যমে? গিয়াসউদ্দিন আল মামুন কি এমনি বাংলাদেশ থেকে দুর্নীতি করে এত টাকা নিল? তাহলে এখন আপনি কি বলতে চাচ্ছেন যে আমি যদি কোনো আকাম কুকাম করি, সেই আকাম কুকামের ভাগিদারি হবে আমার আমিন ভাই নাকি? হবে না, অবশ্যই হবে না। কিন্তু যদি নাকি দেখা যায় যে আপনি আমিন ভাইয়ের নাম ভাঙিয়ে চলেন, কারণ ওই সময় তো বিএনপির সরকার ক্ষমতায়, আপনার বন্ধু হচ্ছে সরকার প্রধানমন্ত্রীর ছেলে, তারপরে হলো গিয়া এই মুহূর্তের কথাও যদি বলি, এখন গিয়াসউদ্দিন আল মামুনকে কিন্তু সামনে আনা হয়নি, কিন্তু গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিম তিনি ভোলা 2 আসনের মনোনয়ন পেয়েছে বিএনপি থেকে। এটা কি আসলে ঘুরিয়ে ওই খাবারের মতো হয়ে গেল না বিষয়টা? মানে ঘুরিয়ে খাবার, এখানে যেহেতু ওনার সম্বন্ধে একটা মানে মিডিয়া অপপ্রচার আছে, সেই জন্যই হয়তো বা ওনাকে, এটা কি অপপ্রচার নাকি আপনি বিশ্বাস করেন যে এটা না না, এটা আমি বিশ্বাস করি না। তারেক রহমান জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, ওই হিসাবে আমি মনে করি না সে কোনো অপকর্মে কোনো দুর্নীতি বলছি না। আমি তারেক রহমানকে যেহেতু বিচারক বলেছেন যে তিনি নির্দোষ, আমরা সেটা মেনে নিচ্ছি, কিন্তু সেই বিচারক তো গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের জেল দিয়েছেন। তো সেই তার ভাইকে আবার আপনারা দিলেন, এবং তার ভাই এখন ভোলাতে ব্যাপক চাঁদাবাজি করছে। তো এটা কি আসলে মানে গিয়াসউদ্দিন আল মামুনকে না দিয়ে তার ভাইকে এমপি বানানো হলে তো সেই গিয়াসউদ্দিন আল মামুনই আবার শক্তিশালী হবে? ভাই পাপকে বাপও ছাড়ে না, উনি যদি পাপ করে অবশ্যই সেই জন্য তার প্রাচিত্য করতে হবে। বাপ ছাড়ে না, কিন্তু বিএনপি ছাড়ে নাকি? বিএনপি কি ছাড়ে বাপ করলে? অবশ্যই আপনার মুখের এই কথা যে তাহলে আপনার এই যে বিএনপির এত মানুষ আপনার ঋণ খেলাপি হইলো, তারপরে চাঁদাবাজের অভিযোগে যারা হয়েছে আপনার বহিষ্কার হয়েছে, তাদেরকেও আপনার মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের এই যে আমাদের সাথে যিনি আছেন গিয়াস আহমেদ ভাই, তিনি তো বাংলাদেশে ওনার কোনো ব্যবসা নেই, বাংলাদেশের সাথে ধান্দাবাজিও নাই, উনি ইউএসএ তেই ব্যবসা করেন। তো ওনার তো একটা মানে একটা স্বচ্ছ একটা ইমেজ ছিল, ওনাদের মতো লোকজনকে তো দেওয়া হয়নি। কিন্তু এইসব জায়গাতে অনেক জায়গায় আমরা দেখছি যে যাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, যারা আওয়ামী লীগের আমলে যারা লোন নিয়ে ঋণ খেলাপি হয়েছে, তাদেরকেও মনোনয়ন দেওয়া হয়েছে। তো এটা কি দলের সিদ্ধান্ত সঠিক মনে করেন আপনি? আমি তো অ্যাকচুয়ালি যেটা আমি যতটুকু জানি যে গিয়াস ভাই ওনার এলাকা থেকে উনি কখনো নমিনেশন চায় নাই। উনি যদি চাইতো অবশ্যই উনি ডিজার্ভ করে, উনি এই আমেরিকাতে ভালো ব্যবসা করে, বাংলাদেশের সাথে যোগাযোগ আছে, হয়তো উনি নিজে থেকে এখনো রেডি না, সেই জন্য উনি দল থেকে নমিনেশন চায় নাই, এরকমও হতে পারে। তো ভবিষ্যতে যদি উনি রেডি থাকেন, ওনাদের মতো লোকজনকে তো মানে বাছাই করা দরকার ছিল, যে ওনারা সৎ মানুষ, ওনাদের তো চাওয়া পাওয়ার কিছু নেই, ওনারা এমনিতে এমপি না হইলেও দেশের মানুষকে নানান ভাবে উপকার করেন, এমনি হইলে আরো বেশি করতে পারতেন। তো সেক্ষেত্রে ওনাদের মতো মানে আমি ওনার একার কথা বলছি না, আমার কাছে হয়তো ওনাকে ভালো লাগে, আমি এই জন্য ওনার নাম বলছি, কিন্তু উনি ভালো হোক খারাপ হোক, আরেকজন ভালো খারাপ হোক, মানে বিএনপির তো ভালোগুলোকে নিয়ে আসা দরকার ছিল, জানুক আর না জানুক। বাট যারা অলরেডি ঋণ খেলাপি, যারা অলরেডি চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হয়েছিল, এরকম 27 জনকে আপনি মনোনয়ন দিয়েছেন, এটার কারণ কি? ভাই এখন বিএনপি তাদেরকে নমিনেশন দিয়েছে, বাট এগুলো যাচাই বাছার দায়িত্ব তো নির্বাচন কমিশন। আপনি যাকে আমাদের যে মুন্সি সাহেব, উনি ঋণ খেলাপে জর্জরিত ছিল, ওনার কিন্তু নমিনেশন বাতিল হয়েছে। এখন 300 আসনের ভিতরে অলমোস্ট 3000 লোক অ্যাপ্লিকেশন করছে। এত লোক যাচাই বাছাই করার সুযোগও ছিল না। আর আপনি দেখেন এই নির্বাচন যেন এত তাড়াতাড়ি হবে, সেটা কিন্তু আপনি নিজেও মানে বিশ্বাস করতেন না।
যে এত লোকে এটা তো বিএনপি তো এই নির্বাচন চাচ্ছে আরো প্রায় 3 বছর আগে থেকে, ইউনূস আসার আগে থেকে বিএনপি নির্বাচন চাচ্ছে। তো বিএনপির হাতে তো সুযোগ ছিল যে কারা কারা ইয়ে করবে। আর আপনি যেটা বললেন যে এত মানুষের এটা জানা সম্ভব না, এটা ট্রু না, কারণ তাদের হলফনামাতে তারা সবাই লিখেছে যে আমার লোন আছে, এত টাকার লোন, আমি ঋণ খেলাপি, এত টাকার ইয়ে, সেটা তারা সবাই রিশিডিউল করে আদালতে স্থগিতাদেশ দিয়ে নানানভাবে তারা এই নির্বাচনে অংশ নিয়েছে। তো বিএনপিও জানে, নির্বাচন কমিশনও জানে। যেটা করা হয়েছে যে আদালত এবং ব্যাংককে ম্যানেজ করা হয়েছে, করে তারপরে তাদেরকে আপনার নির্বাচন করার সুযোগ করে দেওয়া হয়েছে। যে সুযোগটা আপনার হাসনাতের কারণে হাসনাতের প্রতিদ্বন্দ্বী সে পায় নাই। আপনার কথা আসি যে ব্যাংকে লোন থাকা আর ঋণ খেলাপি কিন্তু এক না। যে সমস্ত লোন থাকতে পারে, আমি যদি লোন আমি প্রতি মাসে আমরা লোন নিয়ে এখানে কথাই বলছি না, আমরা ঋণ খেলাপি নিয়ে কথা বলছি। আমি যে কজনের কথা বলছি তারা সবাই ঋণ খেলাপি, তারা রিশিডিউল করে তারপরে এটাকে নরমালাইজ করেছে, তারা সবাই ঋণ খেলাপি। তাহলে এটা তো আমি মনে করি বর্তমান নির্বাচন কমিশনের ব্যর্থতা, আর আমি মনে করি এই সরকারের ব্যর্থতা, এখানে তো বিএনপির ব্যর্থতা না। না, এখন বিএনপি তো চাইবেই তার যোগ্য লোকটা এই নির্বাচনে আসুক। হ্যাঁ, কিন্তু বিএনপির সমস্যা যেটা হয়েছে, আমাদের হাতে তো অপশন নাই, নির্বাচন কমিশনও সেই চাপটা দিতে পারে নাই। যেমন বিএনপির অন্তত অর্ধশতাধিক মানুষের নামে অভিযোগ আছে যে তারা সবাই ডুয়েল পাসপোর্ট নিয়ে তারপর নির্বাচন করছেন। এখন এটা যদি বাদ দিতে যায়, সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন তারেক রহমানও ডুয়েল সিটিজেন, তাকেও বাদ দিয়ে দিতে হবে। এটা কি সম্ভব? নির্বাচন করা সম্ভব? তাহলে নির্বাচন কমিশনকে কিছু ইয়ে তো একটা, এবার নির্বাচনটা তো একটা বিশেষ পরিস্থিতিতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের এইসব মানে ছাড়গুলো দিতে হয়েছে, তাদের হাতে অপশন ছিল না। দিনেশ ভাই, এরকম ভিত্তিহীন অভিযোগ থাকতেই পারে। দেখেন, আমি 10 বছর পর বাংলাদেশে গেলাম, আমি আমার পার্সোনাল কয়েকটা কাজে গেছি, আমি যেহেতু বিএনপির সাথে জড়িত। তা আপনি দেখছেন, আপনার একটা লাইভে আমি অনেক কিছু বলছি, আমি দেশের কিছুই করি না, তারপরও কিন্তু আমার ওই কিছু কিছু লোক বলতেছে বাটপার। ভাই, আমি কি বাটপারি করলাম? মানে বিএনপি করেন এই জন্য বাটপার বলে না কি জন্য? এখন এলাকার লোকজনের হয়তো বা তার এগেইনস্টে কিছু গেছে, ব্যক্তির উপরে গিয়ে পড়ছে, ব্যক্তির স্বার্থের উপরে পড়ছে, এই জন্য। তো এরকম অনেক লোকই আছে যে আপনার প্রোপাগান্ডা, মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ আনতেই পারে, সেইটাই স্বাভাবিক। আচ্ছা, আমরা 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 রানা নামে একজনকে করেছি ভাই। আপনারা সবাইকে একটু বলে রাখি, যারা যুক্ত হবেন, মানে আমার সাথে আর কি ব্যক্তিগত আলাপ না করে আপনাদের নির্বাচন নিয়ে কথা বললে ভালো হয়, যে নির্বাচনে আপনার এলাকায় কি দেখছেন, কেমন প্রার্থীকে ভোট দিবেন, আমরা এটা একটু জানার চেষ্টা করবো। জি রানা ভাই বলেন। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, ভালো আছেন? জি ভাই। জি ভাই, আমি আসলে ব্যক্তিগতভাবে আপনারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের অনেক ফ্যান। তো শুরুতে আমি 2 মিনিট কথা বলবো, বেশি সময় নেবো না, যেহেতু আপনার অনেকগুলো গেস্ট আছে। আমি এইমাত্র দেওয়ার ভাইয়ের কথা শুনতেছিলাম, উনি খুব সুন্দর করে বিএনপি কে অপরাধ থেকে এড়িয়ে গেছেন। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে উনি যে বললেন নির্বাচন কমিশনের ব্যর্থতা, কিন্তু এই ঋণ খেলাপি এবং এই ঋণ খেলাপিদের নমিনেশন দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করছে। এখন আমার কথা হচ্ছে, তারেক রহমানের যদি অনুমতি না থাকে এই আন্দোলন কখনো সম্ভব না। সুতরাং শুধু এখানে নির্বাচন কমিশনের ব্যর্থতার আগে অবশ্যই বিএনপির অনেক বড় ব্যর্থতা আছে, ঠিক না ভাইয়া? এটা আপনার দিকতে হইতে পারে। না না না, এটা তো দেশবাসী দেখছে। ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করছে এবং আন্দোলনে বাধ্য হয়ে এক পর্যায়ে নির্বাচন কমিশন তাদেরকে নমিনেশন দিতে বাধ্য হয়েছে, এটা দেশবাসী দেখছে। আচ্ছা থাক। আর হচ্ছে কি, আমি আরেকটা কথা বলতে চাই, বর্তমানে দেশের পরিস্থিতি আমরা দেখতেছি। তো আমার কথা হচ্ছে, আপনারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, তারা অন্তত দেশবাসীদেরকে একটু মানে বলতে পারেন, যেহেতু প্রশাসন বেশিরভাগে আপনারা দেখতেছেন বিএনপির কোলে ঢলে পড়ছে। হ্যাঁ, তো আমি আপনি পিনাকি দা যারা আছেন সবাইকে অন্তত রিকোয়েস্ট করে বলবো যে প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে যেভাবে আমরা আমাদের ভোটটাকে রক্ষা করতে পারবো, ইলিয়াস ভাই আপনি আপনার মাধ্যমে অন্তত দেশবাসীকে সেভাবে উৎসাহিত করবেন যে মানে কোনো দিকে না, বিএনপির দিকে না, আওয়ামী লীগের দিকে না, বা জামাতের দিকে না, যেভাবে আমরা আমাদের ভোটটাকে রক্ষা করতে পারি এই অ্যাডভাইসটুকু করবেন, আমি ইলিয়াস ভাইকে অনুরোধ করবো। আর লাস্ট আমি একটা কথা বলবো, বলতে চাই। আসলে আমার মনে একটা কোশ্চেন, আমার মতো আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মনে একটা কোশ্চেন, সেটা হচ্ছে নরমালি কিন্তু প্রশাসন চাচ্ছে, আমরা দেখতেছি প্রশাসন চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক, পুলিশ, সেনাবাহিনী অথবা নির্বাচন কমিশনের আচরণ সেভাবে আমরা দেখতেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি না যে কারণ আপনাদের যারা নির্বাচন নিয়ে একটু ঘাটাঘাটি করেন, বুঝেন, তাদের কাছে আমার প্রশ্ন, যদি আমরা এলাকা ভিত্তিক ভাবে প্রত্যেকটা কেন্দ্র থেকে যদি আমরা ভোটগুলো গণনা করে নিজের কেন্দ্রটাকে ঠিক করে ভোট গণনা করে নিতে পারি, তাহলে কি প্রশাসন ইচ্ছে করলে এখানে কারচুপি করা সম্ভব কিনা? না, সম্ভব না। আপনারা সচেতন থাকলে অবশ্যই সম্ভব না। আজকে গতকালকে একটা নির্দেশনা, আমার মনে হয় প্রতিটা কেন্দ্রে যখন ভোট গণাগণি হয় সবাইকে একটা রেজাল্ট দেওয়া হয়। আপনারা যদি ওই রেজাল্টগুলো ফেসবুকে পাবলিশ করে দেন, তাহলে তা কোনো নির্বাচনের সম্ভবই না এটা কারচুপি করার। কারচুপি কিভাবে হবে? যেমন আমার এলাকায় হচ্ছে যে এখন আওয়ামী লীগের টাকা দিয়া আমাদের যে স্বতন্ত্র প্রার্থী আসছে, তারা এখন এই আওয়ামী লীগের টাকাতে নির্বাচন করতেছে। ওইভাবে কারচুপি হবে, অন্যভাবে কোনো কারচুপি হবে না। এখন যদি আওয়ামী লীগের লোকেরা জামাত ইসলামকে ফাইন্যান্স করে, তাহলে ওইভাবে হয়তো বা কারচুপি হতে পারে ভোট কেনার ব্যাপারে। আচ্ছা, রাজু ভাই আছেন আমাদের সাথে। রাজু ভাই কি অবস্থা, কেমন আছেন? দাদা কেমন আছেন দাদা, বলেন। নমস্কার, আমি আগরতলা ত্রিপুরা থেকে। ওরে বাবা, আপনি ত্রিপুরা থেকে যুক্ত হয়েছেন, জি বলেন। দাদা বলেন। আমার একটা প্রশ্ন। হ্যাঁ দাদা, আপনি তো আরেক দেশের, এই জন্য আপনারা সরাসরি মার্কা জিজ্ঞেস করে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, বলেন। না, কোনো আমি সত্যি মানে কইতে পারি না, কিন্তু আমরা ফুল ফলো করতেছি ইলেকশনের প্রতি,
ইলেকশনটা কি আদৌ কি সুস্থভাবে হইব? ইনশাল্লাহ। বর্তমান যে পরিস্থিতি দেখতেছি টুকটাক ঘটনা, যে দাঁড়িপাল্লা ধানের শীষ যেভাবে মারাপিট লাগতেছে, এর থেকে কইলাম মানে দেখতে খুবই খারাপ হইতেছে, না অসুবিধা, মানে নিউজটা কিলাম বাইরেছে না। মামুলিক যারা ইন্টারনেট হাতায় বা আমরা বাইরের মানে মনে করেন পার্শ্ববর্তী দেশ হইব ত্রিপুরা রাজ্য থেকে লক্ষ্য করতেছি, দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ওইদিকে নাকি বাংলাদেশের নির্বাচন নিয়ে মিছিল টিছিল হয়, এটা সত্যি নাকি? না না এমন কোনো মিছিল নেই। মণিপুর, তারপরে ওইদিকে কোথায় কোথায় নাকি মিছিল হয় শুনলাম। না না এমন না। মণিপুর তো এখন সাধারণত একচুয়ালি মণিপুর এখন বর্তমান শান্ত হয়ে আছে, কিন্তু ক্লিপে ঘটনা হইলাম যে দেখলাম যে আমার একটা কথা হইলো যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাই না কালকে একটা প্রেস মিটে করলো, দরকার হলে 60,000 সৈন্য ভারতের বর্ডারে পাঠাইবো, মানে 8 কিলোমিটারের পথে। তাহলে তাই না কি চাইতেছে, নিশ্চয় কোনো একটা দল সাপোর্ট করা লাগে। তাই 1 লক্ষ সৈন্যের মধ্যে যদি আমি 60,000 ভারতের বর্ডারে যদি বাড়াই দিয়ে যুদ্ধ হইব করে যদি মানে পাবলিক মনে একটা বোঝায়, তাহলে মিনিমাম যে সৈন্য মিনিমাম যে 40,000 থাকবো, এরা এতলে মানে পিটলেট না, তারা দিয়ে কি ইলেকশন পরিচালনা করতে পারবো মনে করেন? পাঠাইতে বলেন দাদা, আপনাদের ইয়েরে বলেন একটু পাঠাইতে, যে শুভেন্দু আছে না, ওদের বলেন একটু পাঠাইতে। না ঠিক আছে। শুভেন্দু তো পশ্চিমবঙ্গে শুভেন্দুই বেশি বলে, আপনাদের ওই শুভেন্দুই বেশি বলে, বুঝছেন? আপনাদের আসামের মণিপুরের ওই দিকের লোকজন তো অত বেশি না, কিন্তু শুভেন্দু এদিক থেকে বেশি ফাল পারে, ওরে বলেন এদিকে ঢুকাইতে। আমাদের দেশের লোকজন রেডি আছে, ওইদিকে পাকিস্তানও রেডি আছে, চীনও রেডি আছে দাদা, বুঝছেন? ওদের বলেন ঢুকে যাইতে। যাই দাদা, ভালো থাকেন। আমরা এটা করি না তো, আমরা উপরে যদি কেউ যদি আংলায় যদি না যদি তাহলে আমরা কেউ এটা করতাম না। আজকে আমরা কেন হাসিনা আসলাম, হাসিনার দ্বারে ইলিয়াস ভাই একটা কথা কই, দর্শকের দ্বারে উপস্থিত একটা দর্শকের দ্বারে আমরা হাসিনার থেকে গ্যারেন্টি পাইছি যে একটা গ্যারেন্টি যে আমরা নর্থ ইস্ট 7 সিস্টারের মধ্যে কোনো ঘটনা হইতো না বা কোনো কিছু হইতো না, এটা একটা গ্যারেন্টি হাসিনা দিয়েছিল। এটাই আমরা হাসিনা সরকারের মানে বালা ভাই বা হাসিনারে বালা ভাই এই জিনিসটা লাগে। কিন্তু বর্তমানে জামাত দাদা শুনুন, আমি যদি গ্যারেন্টি যে নর্থ ইস্টার্ন সিস্টেমের মধ্যে কোনো কিছু হইতো না, হ্যাঁ কোনো কিছু ঘটনা হইতো না ভাই হারাই ভিতর থেকে, তো আজকে দেখ না জামাত আয়োগ না, নো কমপ্লেট, আমরা কোনো অসুবিধা নাই। আমরা কি অসুবিধা? তোমরা দেশে যে কোনো পরিচালনা করো, সুন্দরভাবে চলো, এইটাই তো আমরা চাইতে চাই, আর কিছু চাই না। আরেকটা জিনিস চাই মানে এটা আমরা যে আন্ডারস্ট্যান্ডিংটা আজকে দেখেন বাংলাভাষী আমি বললাম নেপালি বাংলাভাষী বাংলা ভাষা করে শুনি, কিন্তু ইলিয়াস ভাই একটা ঘটনা দেখেন, আজকে ক্রিকেট লিয়ে গেলাম বহুত নেগলেস হইতা দেখলাম। আজকে যদি বাংলাদেশের ক্রিকেটটা যদি ভারতের সঙ্গে সাপোর্ট থাকতো, আজকে ভারত বাংলাদেশের ক্রিকেটটা ইন্টারন্যাশনাল নিয়ে ফিল্ডার তুলিলে কেমন তুলে নেন, অনেক রকম হেল্প দিয়া করলে, যেমন পোস্ট দিয়া হোক সবকিছু দিয়া হোক, বুঝলেন? কিন্তু এই জিনিসটা ভালো না। আজকে জিনিসটা বোঝা গেল যে আজকে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি কত নেগলেসের হয় এই জিনিসটা থেকে। কিন্তু আমরা দেখেন এমন একটা জাতি, আমরা গুলো মারি উপরে কম চলে, মারি নিচাটা বেশি চলি, ইন্দুরের মতো, বুঝলেন ইলিয়াস ভাই? আমরা আমরা বললেন যে চিকেন লেগ একটা নেবেন, তখন চিকেন লেগের নিচা দিয়ে এমন রুড়িব ইলিয়াস ভাই, বাংলাদেশ কি চাইনা কি পাকিস্তান কি এটা বন্ধই জানতো না, এটা রাস্তা নিচাটা কই দেওয়া গেছে, এটা উঠে না উঠে, বুঝলেন? দাদা শুনুন, নির্বাচনের কথা বলতে চলে রাখি, আমি 1 মিনিট একটু কথা বলি। হ্যাঁ, সেটা হইছে আপনি যেটা বললেন না যে আমরা বাংলাদেশ নিয়ে করেন না, আমাদের বাংলাদেশের সমস্যাটা শুনেন। আপনাদের ওইখানে আপনার যদি বাংলাদেশে কোনো হিন্দু থাকে তাকে একটু জিজ্ঞেস করেন যে তারে কোনোদিন শুকরের মাংস খাওয়ার জন্য পেটানো হয়েছে কিনা। কিন্তু আপনাদের ওইখানে গরুর মাংস খাওয়ার জন্য শত শত মানুষকে মারা হয়েছে এই ভারত উপমহাদেশে। আমি ভারতবর্ষ কম, আমার ত্রিপুরা স্টেটের সম্বন্ধে কইতারি, আমার ত্রিপুরা স্টেটের মধ্যে এমন ঘটনা হইছে না আজ পর্যন্ত। ইন্ডিয়া না, আপনার চালায় না, বাংলাদেশ চালায় হলো দিল্লি। দাদা শুনুন, আপনি কি জানেন যে আমাদের দেশের ক্যাম্প করছে, এরা তো নিশ্চয়ই জানে ত্রিপুরা বগুড়ের সম্বন্ধে। আপনাকে তবে আপনারা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই ভারত সেই ভারত যে কিনা আমাদের দেশের কোর্টের সামনে থেকে মানুষকে তুলে নিয়ে আমাদের দেশের মানুষকে, রাজনৈতিক দলের নেতাকে জোর করে তুলে নিয়ে তারপরে আপনাদের শিলংয়ে নিয়ে রাখে। এগুলো আপনাদের দেশের সেনাবাহিনী, আপনাদের দেশের গোয়েন্দা সংস্থা করে। তো আমাদের দেশের এইসব এই নগ্ন হস্তক্ষেপ 15 বছর করার পরেই মানুষ আজকে খেপে গিয়ে তারপরে এইসব কথাবার্তা বলে। ভারত যদি ঠিক জায়গায় থাকে, আপনি যে ক্রিকেটের কথা বললেন, এই ক্রিকেটটা ধ্বংস করার পেছনে ভারত দায়ী। আমাদের সাথে পৃথিবীর সব দেশ হোম সিরিজ খেলেছে, একমাত্র ভারত আমাদের সাথে খেলে নাই। তো এরা খুব ভাবসাব নিয়ে থাকে আমাদের সাথে, আমরা অচ্যুত টাইপের একটা ভাব নিয়ে থাকে তারা। তো তাদের ব্রাহ্মণ্যবাদী যে আচরণ সেটা আমাদের সাথে খুব বেশি দেখায়, যে কারণে এই সমস্যাগুলো হয় দাদা আপনাদের প্রতি আমাদের। ব্রাহ্মণবাদী হয় জানি ইলিয়াস ভাই, আমার ব্রাহ্মণ হয় জানো পয়সা ইলিয়াস ভাই, কিন্তু এই কথা না, ব্রাহ্মণ দিয়া বলেন না, পয়সা আমার আছে, বুঝলেন ইলিয়াস ভাই? ব্রাহ্মণবাদী না, কিন্তু ধর্ম লিয়ে কথা না, কথাটা কিন্তু বুঝেন একটা কথা। আজকে বাংলাদেশে না সরকার আয়োগ যাক, এটা কোনো কথা না। আজকে জামাত আছে, জামাত ভালোভাবে, যদি জামাত আয়োগ থাকুক না, জামাত আয়োগ বা বিএনপি আয়োগ, এরা ভালোভাবে চলুক, আমরা ভালো কনফার্ম দেখেন। আগে সবকিছু বুঝিয়ে দিকা, আমরা এমন বাঙালি জাতির মনে একটা জিনিস, আমরা বললাম খারাপ জিনিসটা তাদের বুঝিয়ে দেখা পেলাম।
না আপনার মতো দাদা, আপনি তো সহজ সরল মানুষ, আপনার মতো সহজ সরল চোখে ভারত যদি তাহলে বিলের কেন যাই, ভালো থাকেন দাদা, আপনি ভালো থাকেন, দোয়া করেন আমাদের দেশ, আপনাদের দেশ, সব দেশ। দরকার নেই। ভাই আমরা ইলেকশন আর আমরা দোয়া করি আপনারা খুব দ্রুত স্বাধীন হয়ে যান। হ্যাঁ জি ভাই, এই শাকির ভাই আপনি বলেন ভাই, সরি আপনি সরকারে বলেন লাস্ট পরে গেট বাড়তে একটু শুনবো। জি শাকির ভাই। আমিন ভাই, ওনার কথাবার্তাই তো বোঝা যায় উনি, ওনার বাড়ি সে কেমন হয়েছে কুমিল্লা দেবিদ্বার, ওনার তো মনে হয় না উনি ত্রিপুরার। ওই না, ওই দিকের ভাষার মধ্যে অনেক ইয়ে আছে। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আমি একজন দেশপ্রেমিক এবং আপনাকে খুব ভালোবাসি। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই যে হেফাজতের আমির উনি অনেক মুরব্বী মানুষ, যে উনি একটা ফতোয়া দিলেন বিএনপি জায়েজ জামাতে বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করলেন, এই বিষয়ে আলোচনা করবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কি, যে ভোট কেন্দ্রে যে মোবাইল নেওয়ার বিষয়ে যে সরকার একটা ঘোষণা দিয়েছে যে মোবাইল নিতে পারবে না, তাতে কোনো কারচুপি হবে কিনা, দয়া করে এই দুটো প্রশ্নের উত্তর দিবেন। জি, আমাদের সাথে আরেকজন আছে আবু সাইদ ভাই। আবু সাইদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ইলিয়াস ভাই আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমি একজন 24 যোদ্ধা, রাজপথের যোদ্ধা। আমি এখন সৌদি প্রবাসী। জুলাই আগস্টের 2 মাস পরে আমি নভেম্বরের 1 তারিখে সৌদি আরবে আসি। আমিও রাজপথে ছিলাম বগুড়াতে, আমার জেলা বগুড়াতে। আমি সাত মাথায় রাজপথে ছিলাম এবং ছোড়া অনেক রাবার বুলেট আমার শরীরে লাগছিল। যাই হোক, সেটা আমাদের তো অতীত। এখন আসলে 24 হয়েছে কিনা, এটা আসলে আমাদের দেশের বড় দলের পক্ষ থেকে 24 নামে যে কিছু একটা হয়েছিল, এটা সেভাবে এরা ফিল করে না। এটা আমাদের একটা কনসার্নের জায়গা, কষ্টের জায়গা। 71 আমাদের অস্তিত্ব, দেশের অস্তিত্ব, সেটা ঠিক আছে, আমরা এই 71-কে ওন করি এবং ভালোবাসি। 24-কে কিন্তু সেই সাথে আমাদেরকে ওন করতে হবে। 24-কে যদি আমরা ভুলে যাই, সেই দলই ভুলে যেতে পারে যে দলে 24-এর কোনো অস্তিত্ব ছিল না। যে দলের 24-কে যারা ভালোভাবে কাজে লাগাতে পারে নাই, তারা এই 24-কে ভুলে যায়। এই 24-কে নিয়ে তাদের বেশি বক্তব্য নেই। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আপনি হয়তো অবগত আছেন যে মির্জা ফখরুলের ভাই, তার একটা প্রতিষ্ঠান 22 কোটি টাকা জনতা ব্যাংকের থেকে এই ঋণটাকে মওকুফ করে নিয়েছে নির্বাচনের আগে। এটা কিভাবে মওকুফ হয়, এই একটা বিষয়। আর এই যে জামাতকে যে বলে নারীবাদী, জামাত হলো নারী বিদ্বেষী একটা দল। আপনি গতকাল অবগত আছেন যে নীলফামারী 2 আসন থেকে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এত বড় মহিলা নারী সমাবেশ, মহিলা নারীদের যে এত বড় একটা মিছিল মনে হয় বাংলাদেশের ইতিহাসে হয় নাই। যদি জামাতে ইসলাম নারী বিদ্বেষী হতো, তাহলে এই যে অর্ধ লক্ষ মহিলা, কালকে সবাই বলতেছে যে আমরা ভিডিওতে দেখেছি, এত মহিলা এত নারীগুলো তাহলে রাজপথে জামাতের জন্য এবং ন্যায় ইনসাফের জন্য রাজপথে আসতো না। তো আমার কথা, আরেকটা ছোট্ট একটা বিষয়, তারেক রহমান দেশের জন্য প্রবাসী থেকে অনেক কিছুই করেছেন, সেটা আমরা অবগত আছি। তার বক্তব্য ছিল তখন গঠনমূলক এবং সৌন্দর্য, এবং তার বক্তব্যগুলো তিনি মনে হয়েছিল তিনি ভবিষ্যতে দেশের জন্য, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযোগী। আমরা আরেকজনের কাছে যাই। হ্যাঁ, আপনি বললেন 2-3টা হয়ে গেছে তো। নুরুজ্জামান ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাই, এবং সকল দর্শক এবং যারা ছিল বক্তব্য ছিল সবাইকে ধন্যবাদ। আসলে 24 পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অনেকটাই জুলাইকে ওন করতে পারে নাই, যার ফলশ্রুতি আমরা ইনশাআল্লাহ 12 তারিখ দেখতে পাবো। এবং এই যে ভাই সত্য কথা বলি, আমার পরিবার কট্টর আওয়ামী লীগ। 4 তারিখে আমার ভাই বাইন্দা রাখছি, মানে আঞ্চলিকে বলি, মানে ভাই কি বলে এটা, একদম আম্মা বলছে দরজা লাগাইছে যে যাওয়া যাবে না, এই সেই তো আওয়ামী লীগ করে। আমি বলছি যে দেখো, আমার এখানে আর সময় নাই, দেশের এই অবস্থাতে ঘরে থাকার সময় নাই, এখন যাইতে হবে। এখন যখন 12 তারিখ নির্বাচন, এখন আবার ধরেন একাদলীয় জোট যে সমস্ত উন্নতির ইস্তেহার বা আপনাদের অ্যাক্টিভিজম, পিনাকিদাদের অ্যাক্টিভিজম সব দেখার পরে আমরা একটা বুঝতে পারছি যে দেশটা কোন দিকে যাওয়া উচিত। ঠিক আছে, এখন এই যে বাস্তব কথা, গতকাল আমি বিএনপি করি না, কিন্তু আমার বিএনপি পোস্টে দিয়ে রাখছে, কিন্তু আমি তো ভোট দিব জামাতে, আমি সিল হাবুড়ে দিব। গণভোটের কথা বললেও বিভিন্ন জায়গা থেকে বাধা আসে, স্থানীয় নীতিবদ্ধ যারা আছে বিএনপি, তাদের কাছে গিয়া। এখন কথা হচ্ছিল 12 তারিখে প্রমাণ হবে আসলে কারা দেশের পক্ষে আর কারা মানে 71 বিক্রি করতেছে বা 24-কে ধারণ করতেছে না। ঠিক আছে, আমরা চাই দেশটা সুন্দর হোক এবং দেশটা যেন আবার এই ফ্যাসিবাদের আওতায় না আসে, এবং মানে দেশের যেমন আপনাদের মতো ব্যক্তিরা দেশে আসতে পারতেছেন, এটা আমাদের জন্য লজ্জার। আমরা চাই আপনারা দেশে আসেন এবং দেশের জন্য কাজ করেন। অনেক ব্যক্তিবর্গ আসছে, ঠিক আছে, এবং আমরা যে এখনো ছাত্র, আমি কিন্তু আপনার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আব্দুল মেডিকেল কলেজ স্টুডেন্ট, ওইখান থেকে আন্দোলন করছি। ঠিক আছে, ওইখান থেকে হোস্টেল আমাদেরকে মানে জায়গা দেয়, তারপরে অনেক নানান ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে, বুলেট খাইলাম। এখন আমরা চাই যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি তো ক্ষমতা আসবে, ঠিক আছে, আমরা চাই ক্ষমতায় আসুক, কিন্তু ওনারা আসার 1.5 বছর আগে যেগুলো শুরু করছে, এখন আসার পরে যা হবে তা আল্লাহ পাক ভালো জানে। আমরা চাই এমন একটা সরকার আসুক। নুরুজ্জামান ভাই, আপনি ভোট দিবেন দাঁড়িপাল্লায়, তো বিএনপি ক্ষমতায় আসবে কেন? সেটাই তো, আমরা চাই বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু যে পরিস্থিতি ভিতরে সব গুপ্ত, বিএনপি আপনার অফিস আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলে না, আমি জীবন ভোট দেবো, কিন্তু এখন আমার কথা হচ্ছে সেটাই তো, মানে সবাই বলছে দানিশ আসবে, কিন্তু আমরা ভিতরে খবরটা জানি। যেমন আমার আম্মা কটর আওয়ামী লীগ, বাবা কটর আওয়ামী লীগ, এদেরকে আমি কনভিন্স করে জামাতে নিয়েছি, কিন্তু সবাইকে বলছি হ্যাঁ দানও ভোট পাবো, দানই ভোট দিব, কিন্তু না এখন যদি না বলি তাহলে আমাদের বাড়িতে হামলা হবে। এখন আপনি কি করবেন, বলতে তো হবে নাকি, নিজের সেফ তো মানে সেফ নিতে হবে। লাইভে যে বলে দিলেন, এখন সমস্যা হবে না? এখন যা হওয়ার আল্লাহ তাআলা মানে হবে, এখন কিছু করার নাই।
কি করবে এখন? আর কিছু বলে না, যা হবার আল্লাহ হবে, কিন্তু 12 তারিখে দেখা যাবে, যা হবার আল্লাহ করবে। আপনি টেনশন করেন না, আপনার দল তাহলে ক্ষমতা, গুপ্ত আওয়ামী লীগ গুপ্ত জামাত নাকি? আপনার দল না, ক্ষমতা না, না। আসতেছে। এখানে শুনেন, আপনারা গুপ্ত ছিলেন এতদিন, আওয়ামী লীগে গুপ্ত ছিলেন, এখন গুপ্ত হয়ে জামাতে ঢুকতেছেন, এই তো? শুনেন, এগুলো বলতেছেন না, এগুলো বলার কারণে আপনাদের ভোট কমতেছে প্রতিদিন 10 থেকে 20,000 করে প্রতি সেকেন্ডে। শুনেন ভাই আমি মিলাই নিয়ে আমি কিছু বললাম না। আমি একটা কথা বলি আপনারে, বাংলাদেশের জন্য বিএনপি দরকার। আপনি দেখেন 71 দেখেন, বিএনপির তারপরে সেই স্বৈরাচার বিএনপির শেখ মুজিবের শাসনের পরে দেখেন জিয়া রহমান দেশটাকে ধরছে, তারপর স্বৈরাচার এরশাদের পরে আমাদের বেগম জিয়া এই বাংলাদেশটা আগায় নিছে। আর আমি মনে করি বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিএনপির কোনো বিকল্প নাই, এই বিএনপি পারবে এই দেশটাকে আগায় নিতে, শুনেন, এটা এক্সপিরিয়েন্স। এখন ইলিয়াস ভাই, আপনি বলতেছেন যে এই জুলাই, অবশ্যই জুলাই আন্দোলন একটা ফ্যাক্ট, বাট আমরা কিন্তু 71 বলে যাইতেছি। আপনার গণতন্ত্র, আমরা যে 75-এর যেই বীর নেতারা যে এই শাসন আমলকে কিল করছে তাদেরকে ভুলে গেছি, আর 90-এর গণ আন্দোলনে যারা আত্মত্যাগ দিয়েছে তাদেরকে ভুলে গেছি। তো আমি মনে করি এই 24ও ভুলে যাবে, বিকজ আমরা বাঙালিরাই আত্মবলা জাতি। সো আমাদের উচিত এই 71 বলেন, 75-এর পরের বলেন, 90-এর পরে বলেন, এগুলোকে আমাদের ইতিহাসে সবগুলোকে বাধাই করে রাখতে হবে। বাধাই না করলে আমাদের ইতিহাসকে সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ না করলে আমরা সবকিছু একসময় ভুলে যাবো। শেষেরটাই আপনারা বাদ দিয়ে দিয়েছেন। আপনারা নায়ের পক্ষে ভোট করেন কেন? হ্যাঁ বলতে চাচ্ছি। কে হ্যাঁ বলছে? ওই কি করে, কোন মাসে ভোট দিবেন? হ্যাঁ না নাতে কি হ্যাঁ না না হ্যাঁ নাকি না? জেলা হোসেন, আপনি হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন? আচ্ছা, গ্যাস ভাই, আমাদের এই যে একজন গেস্ট নুরুজ্জামান ভাই, উনি যে ইলিয়াস ভাই অনেক কথা শোনা যাচ্ছে না, জানাইলেন যে আপনার বিএনপি নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষের উপরে জোর জুলুম করছে, কেন ভাই? আচ্ছা, আপনার অনেক অনেক প্রশ্ন এখানে এসে গেছে। প্রথম কথা হলো যে তারেক রহমানের কোনো ডুয়েল সিটিজেন নাই, ব্রিটিশ পাসপোর্ট নেই। তিনি যখন বাংলাদেশে ঢুকেছেন তাহলে তো তার যদি ব্রিটিশ পাসপোর্ট থাকতো ব্রিটিশ পাসপোর্ট দিয়ে ঢুকতেন, এগুলি সঠিক নয়। দ্বিতীয় হলো যে বাংলাদেশে মনে করেন আরো কিছু প্রশ্ন আসছে যে মনে করেন হাও ভবনের বা তারেক রহমানের বিরুদ্ধে বিএনপি যখন ক্ষমতায়, তখন টিভিতে শেখ হাসিনা বা টক শোর অনেকেই তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল যে মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু 111 সরকার এবং আওয়ামী লীগ সরকার তারেক রহমানের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আনতে পারে নাই। তাকে গ্রেনেড হামলার মামলা আর একটা ক্রেডিট কার্ড ইউজ করেছে আরেকজনের, সে একটা মামলা, আদারওয়াইজ কোনো মামলা কোনো মামলাই তার বিরুদ্ধে আনতে পারেনি। আপনার শেখ হাসিনার বিরুদ্ধে মানুষে বলেছে যে বিপকেশ টাকা দিয়েছে। তো হাওয়া ভবনের বিরুদ্ধে যেহেতু প্রোপাগান্ডা হয়েছিল যখন বিএনপি ক্ষমতায়, টিভিতে টক শোতে যেভাবে বলা হয়েছিল যে একটা বাসের মালিক কয়েকটা নাকি তারেক রহমান, একটা বিল্ডিং উঠলে বলে তারেক রহমান, এই যে প্রোপাগান্ডা গুলি চালানো হয়েছিল তখন, তো এগুলি সব মিথ্যা প্রমাণিত হয়েছে। তারেক রহমান বিরুদ্ধে অ্যাকাউন্ট পায় নাই, তার বিরুদ্ধে কোনো কেউ বলতে পারে না কোনো ব্যবসায়ী, বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ীকে যে তারেক রহমানের সাথে ব্যবসা করেছে, অতএব সেটা আজকে প্রমাণিত। আমার কথা হলো যে এই যে আলোচনাগুলো আসছে যে 24, 71 এবং বিএনপি এমনি দল যারা 71-কেও মানে নেতৃত্ব দিয়েছে এবং 24-কেও নেতৃত্ব দিয়েছে। বিএনপি বলছে যে 71 এবং 24 কে ধারণ করতে হবে, করতে চলবে, 71-কে ডিলিট করতে চায়, 71-কে বাদ দিয়ে তো 24 হবে না। তারা তো স্লোগান দিয়েছে যে 71 নাই, 71 হলো ভারতের। এই জন্য কিভাবে কথা বলে 71 ভারতের? তো যারা যাদের 71 কলঙ্ক আছে, বিএনপি 90 তো কিন্তু বিএনপি লিড দিয়েছে। আচ্ছা শেষ করি। দেখো অতএব 71 যেমন আমাদের ভিত্তি, সেটা বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। আজকে দেখেন এই যে জামাতের আমির, তিনি তো 3টা নির্বাচন করেছেন, মানে এই 3টা নির্বাচনে তিনি তো জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি বলছেন যে 71-এর স্বাধীনতার প্রথম বিপুল করেছে, ঘোষণা দিয়েছে আপনার কি বলে কর্নেল ওলি। সেই কর্নেল ওলি একসময় জামাতের সাথে বিএনপি সম্পর্ক থাকার কারণে তিনি দল ত্যাগ করেছেন। জামাতকে কেন, রাজাকারকে কেন? আচ্ছা, এই গ্যাস ভাই আমি একটু কারেকশন করি, সেটা হলো যে আপনি কি 71 নিয়ে মনে করেন আপনার কথা বিশ্বাস করবো না জামাতের আমিরের কথা বিশ্বাস করবো বা কর্নেল ওলির কথা বিশ্বাস করবো? তিনজনের মধ্যে যদি আপনাকে অপশন দিই, কার কথা বিশ্বাস করবেন? না, এখানে তো বিশ্বাস করেন তো জামাতে আমির তো অনেক মিথ্যা কথা। না, আমি বলতেছি না, আমি বললাম যে এই তিনজনের ভিতরে আপনি কাকে বিশ্বাস করবেন, মানে একজন থার্ড পার্টি কাউকে জিজ্ঞেস করি, আপনি জামাতের আমির আর কর্নেল ওলি তিনজনকে আমি বলতে পারবো যে জামাতের যে লিডার আপনার সাইদি, তিনি তো বলে গেছেন। না ভাই, আমি একদম সরাসরি কোশ্চেন করছি, এই তিনজনের ভিতরে কাকে বিশ্বাস করবো সেটা বলেন। আমি 3জনের মধ্যে কে? আমি কর্নেল ওলি আর জামাতের আমির। এটা তো আপনার ব্যাপার, আপনি কাকে বিশ্বাস করবেন? আমি তো দুইজনকে এখন মুনাফিক মনে করি, বুঝছেন না? কারণ এরা তো ইতিহাস বিকৃতি করছে। মানে উনি নিজে ওই যুদ্ধে ছিল, জিয়াউর রহমান ওনার ব্যাপারে একটা এসিআর দিয়ে গেছেন
যে লিখে দিয়ে গেছেন সেটা এখনো আমাদের ইতিহাসের অংশ, যে কর্নেল ওলি প্রথম বিদ্রোহ করে এবং বিদ্রোহ করে সে আমাকে দিয়ে তারপরে ঘোষণা দেয়, এটা উনি নিজে বলছেন এটা, এবং সেটা না, এটা- জিয়াউর রহমানের দিয়ে যাওয়া না, এটা তো 1974 এখন নতুন করে ইতিহাস লেখা হবে। মানে এখন না, এটা জিয়াউর রহমান, এটা 1974 সালের লেখা। জিয়াউর রহমানের যে রেকর্ড, 1974 বাংলাদেশের স্বাধীনতা দলিলপত্র, বাংলাদেশের স্বাধীনতা দলিলপত্রের তৃতীয় খণ্ড। কর্নেল ওলি তো নিজেই বলছেন যে আমি নিজে সাক্ষীদের আমার সামনে তিনি নিজ হাতে ড্রাফট লিখে জিয়া রহমান সাহেব নিজ হাতে ড্রাফট লিখে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এটা তো আমাদের কর্নেল ওলি বলেছেন। না না, আমি বলছি যে আপনার ড্রাফট লিখে কি লিখে ওটা, আমি বলতেছি এই যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার যে আইডিয়াটা যে আমরা বিদ্রোহ করবো, এই বিদ্রোহটা সবার আগে সে করে, এবং এই জিয়াউর রহমান নিজেই সেটা লিখে দিয়ে গেছেন, এটা ইতিহাসের অংশ, এটা এখন নতুন কিছু। জিয়াউর রহমান এটা কখনো হয় নাই, এটা লেখা নাই, আমার চোখে পড়ে নাই, এটা আমি শুনি নাই কখনো। এবং 1994 যেই স্বাধীনতার দলিলপত্র খালেদা জিয়ার সময় তৈরি হয়েছে, সেই স্বাধীনতার দলিলপত্র এটা কর্নেল ওলি কখনো বলে নাই, কখনো ওলি সবসময় বলেছে যে আমি সাক্ষী, আমার সামনে কর্নেল ওলিকে বিশ্বাস করেন? কর্নেল ওলি ধরেন সরাসরি যুদ্ধের একজন খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, তার কথা আপনি বিশ্বাস করেন? আমরা তো বিএনপির লোকজন। না, এই কর্নেল ওলি কিন্তু এই জামাতে, আমি বলি দেখেন এরা কিভাবে দেশ চালাবে। এই কর্নেল ওলি বিএনপি থেকে বের হয়ে গেল যে জামাতের সাথে কেন সখ্যতা, তিনি বের হয়ে গেলেন, আবার সেই কর্নেল ওলি এখন জামাতের প্রিয় মানে স্বাধীনতা ঘোষক হয়ে গেলেন। মানে আপনারা জামাতের সাথে ঢুকে আবার জামাত থেকে বের হয়ে যান না, আপনারা একসময় জামাতকে বন্ধু মনে করে এখন আবার তাদেরকে রাজাকার বলতেছেন না, তো ভুল তো হইতে পারে। জামাতকে কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি না, জামাতই আপনার সব প্রদেশের ক্ষমতা যাবে। জামাত এই 24-এর পরে তারা কি করলো, জামাত আপনাদেরকে বলছে আমরা ক্ষমতায় গেলে আপনাদের নিয়ে আমরা সরকার গঠন করবো, আপনাদের নেতা বলে দিচ্ছেন যে আমরা আপনাদের নিয়ে গঠন করবো না, তাহলে কারা কাকে ছাড়লো? না, বিএনপি বলেছে, আমাদের নেতা বলেছেন যে যারা নাকি সংসদ সদস্য হয়ে আসবেন, জনপ্রতিনিধি হয়ে আসবেন, তাদের নিয়ে সরকার গঠন করবে। অনির্বাচিত কোন লোকের সাথে সরকার গঠন করবে কেন? যেমন এখানে যদি সরকার ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের জাতীয় সরকার হবে তখন। না, প্রথম তারা প্রস্তাব দিয়েছিল অনির্বাচিত লোকদের নিয়ে, দলকে নিয়ে একটা জাতীয় সরকার। সেটা তো বিএনপি বলতে পারে না, অবশ্যই না, কারণ জনগণের প্রতিনিধি থাকতে হবে। জনগণের এখন বিএনপি বলছে যে জনগণের প্রতিনিধি নিয়ে সবাই মনে করলে জাতীয় সরকার হবে, কিন্তু সংসদ সদস্য হতে হবে। এখন আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে আছেন ইউনিয়ন পরিষদে পাস করবেন না, মেম্বারে পাস করবেন না, তারা হয়ে গেছেন এখন আপনার উপদেষ্টা পরিষদ। তাদের এই জুলাইয়ের কোনো মানে অবস্থায় তাদের কোনো অবদান ছিল না, তারা হয়ে গেল উপদেষ্টা। এখন তাদের নিয়ে তারা জাতীয় সরকার গঠন করবো কেন বিএনপি? বিএনপি এটা জনগণের দল, জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করতে চায়। এখন জনগণের ভোটের অধিকার যারা নাকি বাস্তবায়ন করতে চায় না, জনগণকে ভয় পায়, তারা কিন্তু নির্বাচন চায় নাই। তারা প্রথমে জুলাইয়ের পরবর্তী সময় বললো যে আমরা নির্বাচন চাই না, নির্বাচন বিএনপি চায়। আর দ্যাট মিন জনগণের ভোটের অধিকার তারা চাচ্ছে না। তারা একটা পর একটা বাহানা করলো, আপনার পিআর সিস্টেম, তারপরে বলে যে ইউনিয়ন পরিষদ আগে দিতে হবে, তারপরে এই একটা পর একটা বাহানা সৃষ্টি করে তারা নির্বাচন চাচ্ছে না। তো এখন যারা নির্বাচন চাচ্ছে না, নির্বাচন চাওয়া মানে কি? জনগণের অধিকার, জনগণের ভোটের অধিকার চাচ্ছে না, তারা আবার আপনার বড় বড় কথা বলছে, মিথ্যাচার করছে। তারেক রহমান কখনোই জামাতের বিরুদ্ধে কথা বলে নাই, যতক্ষণ পর্যন্ত জামাত এবং তাদের বট বাহিনী, জামাতের আমির বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার শুরু করলো, ক্ষমতায় যাওয়ার জন্য বিভোর হয়ে গেল এবং এই ভোট কেনা শুরু করলো। আপনি মনে করেন এই গ্রামে গ্রামে গিয়ে ভোটের আইডি চাচ্ছে তারা, এত টাকা তারা মানে কি, তারপরে বিকাশের নাম্বার চাচ্ছে। যারা ধর্মভিত্তিক রাজনীতি করবে তারা কেন দুই নম্বরই করবে, তারা কেন ভণ্ড হবে? এই সমস্ত ভণ্ডামি করে তারা আপনারা তো স্বচ্ছ রাজনীতি করতেছেন। আমি এটা আপনাদের নিউ ইয়র্ক যুব দলের নেতারে প্রশ্ন করছিলাম, উনি তো উত্তর দিল না। আপনারা একটু জিজ্ঞেস করেছি যে আপনারা যে ফ্যামিলি কার্ডের নামে কারোর বলতেছেন যে পটল আলু এগুলি করবেন, তারপরে কাউকে বলতেছেন আপনার কৃষির ইয়েও নাকি ফ্রি দিবে, ব্যাংকের লোন ফ্রি দিবে, তারপরে এটিএম মেশিনে যে টাকা তোলা যাবে, এগুলো বলতেছে, এগুলো কি আপনাদের কাছে মানে আপনারা? এটা তো দৃশ্যমান, এটা আমাদের নির্বাচন ম্যানিফেস্টোতে লিখিত আছে, এই পরিষ্কার। এখানে এক একজন এক রকম কথা না। এখানে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেমন আমেরিকা এবং ইউরোপের উন্নত দেশগুলোতে দিচ্ছে। আপনার মেডিকেট কার্ড দিচ্ছে, মেডিকেট কার্ডের মধ্যে আপনার টাকা আপনি তুলতে পারবেন, আপনি ব্যাংক থেকে তুলতে পারবেন, আপনি এটিএম কার্ড থেকে তুলতে পারবেন। তারেক রহমান সাহেব বিদেশি থেকে যে একটা কল্যাণমূলক রাষ্ট্র কিভাবে চলে, আমি সেটা ওটা তো আমি বুঝলাম আপনি দিবেন, কিন্তু আমি বলতেছি যে এই যে আপনি যে লোকজন যে গিয়ে বলছে যে কেউ বলে 7,000, কেউ বলে 20,000, কেউ বলে আপনার বিভিন্ন জায়গায় বিল দিতে গেলে, লোকজন কি বললো দিনেশ ভাই, লোকজন কি বললো সেটা তো কথা না। আপনাদের বিএনপি যারা তারা বলছে নির্বাচনী ম্যানিফেস্টোতে লিখিত ভাবে আছে, তারেক রহমান ক্লিয়ারলি বলেছেন। মানে আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো এবং তারেক রহমান নিজেও সেটা বলেছেন, কিন্তু আপনাদের নেতারা রাস্তায় গিয়ে যে তারপর মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভিন্ন জনের কাছে টাকা পয়সা নিচ্ছে, কথা বলে। শুনেন, আমি শুনি নির্বাচনের নেতারা কি বলছে আমি জানি না, তবে যদি তাই বলেন, জামাতের নেতারা তো বলছে ভেস্টে টিকিট বিক্রি করছে। একজনে বলছে যে আপনার রোজা এবং পূজা একই জিনিস, তারপর একজনে বলছে যে আমাদের কথায় প্রশাসন চলবে, আমাদের কথায় প্রশাসন উঠবে, আমাদের কথায় ওসি লিখবে কেস, আমাদের কথায় মানে উল্টো করতে হবে। তা যেই দল একটা ব্যাংক চালাইতে আপনার তাদের দলীয় লোক ছাড়া লোক নেয় না, একটা ব্যাংকে সমস্ত জামাতের লোক ছাড়া সে অন্য লোক ঢুকতে পারে না, তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশটাকে তারা জামাতিকরণ করবে, এটা তো দৃশ্যমান। বিএনপির কোন নেতা তারেক রহমানের যেটা বলেছে তার বাইরে কখনো বলেছে কিনা জানি না, তারেক রহমান ক্লিয়ারলি বলেছেন যে 2,000 টাকা করে আপনার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেওয়া হবে, এবং আমাদের নির্বাচনের ম্যানিফেস্টো সেটা আছে। সেই কারণে আমি বলছি যে দেখেন, এই জুলাই অভ্যুত্থানের পরে মানে রিসেট বটম
মানে শুরু হয়ে গেল যে 71 ভুলে যেতে হবে। কেন 71 ভুলে যেতে হবে? কারণ 71 যারা চায়নি তারা ভুলতে পারে, কিন্তু আমরা যারা 71 চেয়েছি, স্বাধীন চেয়েছি, তারা তো 71 ভুলতে পারি না। আমরা 24 বলতে পারি না, 24 কথা আমরা বেশি করে বলি। কিন্তু একটি দল তারা 24-কে দলীয়করণ করতে চায়, আওয়ামী লীগ যেমন 71-কে দলীয়করণ করেছিল। তো আমরা শুনেন, আমরা বিএনপি এমন একটি দল, পরিচিত দল, তারা 90-এর এর বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা 111-এর বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা সুরেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। অথবা বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে আঘাত করে ক্ষমতা যেতে চায়নি এবং সুযোগ করে যায়। কিন্তু দেখেন আমরা জামাত একদিকে ইসলামের কথা বলে, অন্যদিকে ভারতের গোপন মিটিং করে। আপনার আমেরিকান এম্বাসিতে গিয়ে বলে যে, আমেরিকা অ্যাম্বাসেডর বললো যে আপনাদের দলে তো অনেক মৌলবাদী ঢুকেছে, হ্যাঁ আমরা মৌলবাদীকে সাইজ করে দিব। মানে এই যদি হয় ইসলামের নামে মুনাফিকি, মানে ইসলামটাকে বিকৃত করেছে যুগে যুগে। এই কারণে যুগে যুগে নবী রাসূল এসেছে এই সমস্ত ভণ্ডদের কারণে, যে যারা ইসলামকে ব্যবহার করে ইসলামকে বিকৃত করে। আমরা বিএনপি কখনো মানে এই ধরনের ধর্মকে ইউজ করে না। দৃশ্যমান ইসলাম, বিএনপি বলেছে যে ইসলামিক মূল্যবোধ আমাদের হলো আদর্শ। বদরের যুদ্ধে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নেতৃত্ব দিয়েছেন, এটা শুনছেন নাকি আপনি? শুনেন, আমি শুনেছি এটা অনেক সময় দেখেন এত বক্তব্যের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বদরের যুদ্ধে নয়, তবে সিফের কি বলে উষ্ট্রের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। এটা তো বলেন না কেন? কোন যুদ্ধে উনি কখনোই নেতৃত্ব দেননি। উষ্ট্রের যুদ্ধে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি বলেন উষ্ট্রের যুদ্ধে তিনি নেতৃত্ব দেন। আমি আবার বলি, তাহলে আমি ক্লিয়ার বলি, আমাকে সুযোগ দেন, আমি ক্লিয়ার বলতেছি। আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পরে যে প্রথম গৃহযুদ্ধ হয়, মানে মাওলা আলীর যুদ্ধে যে যুদ্ধটা হয়, সেটা হলো উষ্ট্রের যুদ্ধ। সেই উষ্ট্রের যুদ্ধে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত জুবায়ের এবং তালহা রাদিয়াল্লাহু আনহুর এদের নেতৃত্বে এবং মারওয়ানের নেতৃত্বে, যে কালপিট মারওয়ান আপনার সে পরবর্তীকালে ক্ষমতা দখল করেছিল, এদের নেতৃত্বে মাওলা আলীর বিরুদ্ধে বিদ্রোহ করে। এটা হলো আপনার বসরাতে সেই যুদ্ধের নাম হলো উষ্ট্রের যুদ্ধ। উষ্ট্রের যুদ্ধ কেন? সে উটের পিঠে আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এটা হলো উষ্ট্রের যুদ্ধ। এটা উষ্ট্রের যুদ্ধের জায়গায় এটা বদরের যুদ্ধে উনি হয়তো স্লিপ অফ টাং হয়েছে, কিন্তু অবশ্যই নেতৃত্ব দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উষ্ট্রের যুদ্ধে। এটার আরেকটা শব্দ আছে জামাল যুদ্ধ, মানে জামাল যুদ্ধ বলা হয়, আরেকটা বলা হয় উষ্ট্রের যুদ্ধ। আচ্ছা, এই আপনি যে কথাটা বললেন না, এই জিনিসটা যেটা বলা হয়েছে যে বদরের যুদ্ধে, তারপরে এটা হযরত আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আপনার যে উষ্ট্রের যুদ্ধ, ঠিক আপনি যে উটের যুদ্ধ আর কি, কিন্তু এটা কোনো সরাসরি কোনো সম্মুখ তরবারি দিয়া কোনো যুদ্ধ না। ওইখানে তাকে নেতৃত্ব দিতে পাঠানো হয়নি, ওইটা একটা পরিস্থিতিতে তারপরে তিনি ওইটা দায়িত্ব নিতে। যে পরিস্থিতি হোক না কেন, তিনি নেতৃত্ব দিয়েছেন। তার উটকে হত্যা করা হয়, পাকেটে ফেলা হয়। আমি ওই আলোচনা গেলে তো আরো বহুত আলোচনা চলে যায়। আমি বলতেছি যে সেখানে হাজার সাহাবী বদরের যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিয়েছেন। এটা স্লিপ অফ টাং, এটা বদরের যুদ্ধ না, এটা হলো আপনার উষ্ট্রের যুদ্ধ। কুমিল্লাতে যে ইপিজেড করবেন, ওটা কি স্লিপ অফ টাং ছিল? কেন ইপিজেড? শুনেন, আমি বলি অনেক ইপিজেড আছে এখন হলো আপনার ধ্বজভঙ্গ হয়ে আছে, কাজকর্ম চলছে না, সেগুলিকে আবার ইপিজেড করতে হবে। যেমন আপনি বলে রংপুরের ওদিকে নর্থ বেঙ্গলে একটা এয়ারপোর্ট আপনার মানে আছে, কিন্তু কাজ হচ্ছে না। ঢাকার ভূগর্ভস্থ পানি 600 মিটার নিচে, এটা বিশ্বাস করেন নাকি? শুনেন, আমি পানি বিশেষজ্ঞ না, পানি বিশেষজ্ঞ যারা তাকে আপনি কিছু ভুল থাকে। আমি ওই প্রসঙ্গে না যে নির্বাচন মাঠে নির্বাচনের কথা বলি, নির্বাচন হলো যে বিএনপি সবসময় বিএনপির লোকজন ওনারা খালি বলতেছে যে আপনার জামাতের লোকজন এই ভুল করতেছে, ওই ভুল করতেছে, এইভাবেই করছে। ভাই, জামাতের লোক বিএনপি নারীর শাড়ি টেনে খুলে ফেলছে। জামাত প্রথমে স্লোগান দিল বিএনপির বিরুদ্ধে। আপনার এই আলোচনা সমালোচনা তো ফেসবুকের মধ্যে বহুত হয়েছে। আপনার এই জামাতের আমির ওনার হ্যাক করে তারপরে ওনার এখানে নিয়ে তার ইন্টারন্যাশনাল একটা করার জন্য করা হলো, পরে সেখানে আবার একজনকে গ্রেফতার করা হলো। সেই ঘটনার সাথে জড়িত হলো তারেক রহমানের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব ওয়াহিদুজ্জামান। তাকে ধরার জন্য ডিবি যখন অনুমতি চাইছে, সরকার অনুমতি দেয়নি। জামাতের যে বক্তব্যটা, আমি একটু বলি, জামাতের এই আমিরের বক্তব্যের সমর্থনে আবার তাদের মহিলারা একটা সমাবেশ করলো যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্ব মানে পুরুষের নেতৃত্ব আমরা মেনে নিয়েছি, এটা আল্লাহর বিধান, অথবা সেটা তো আমিরকে সমর্থন দিচ্ছে। দেখেন, একদিকে তারা আপনার আল জাজিরাতে জামাতের আমির বলছেন যে জামাতের কোনো আমির মহিলা হতে পারবে না, মহিলা নেতৃত্ব নেই, এটা ক্লিয়ার বলছেন। অতএব আবার আমির কেন বলবে? এটা আল্লাহ বলছেন ভাই, এটা উনি বলেন। এটা স্বীকার করে নিতে হয়। একদিকে স্বীকার করে, আরেকদিকে স্বীকার করে না। আল জাজিরা স্বীকার করছেন ভাই, আল জাজিরা স্বীকার করছেন। আবার এখানে বলে যে আমার হ্যাক হয়েছে। তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে বেশ্যালয় ছিল, আবার এখন বলছে যে না, ওটা বলি না। মানে এই যে এরকম মানে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন দুই একজন তো অনেক কথা বিএনপিরও বলছে ভাই, সেটা তো আপনারা আবার তারা যেভাবে বলতে দেই। খালেদ ভাই একটু বলতে দেই যে খালেদ ভাই আপনারা আগে শুরু করেছেন কিনা, এবং এই যে যেটা বলেছেন যে ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে নারীদের নেতৃত্ব দেওয়া যাবে না, আবার ফের আপনাদের নারীরা গিয়ে বলেছে আমরা নেতৃত্ব মেনে নিয়েছি, আবার আরেক জায়গায় বলেছেন আপনারা নারীদের নেতৃত্বে নিয়ে আসবেন। বিভিন্ন অভিযোগ বলেন আপনারগুলো, আপনি একটু। জি ধন্যবাদ ভাই। আমি দেলোয়ার ভাইকে সেই দীর্ঘ সময় থেকে শুনতেছিলাম।
তা আমি একটু ভাইকে একটু পরামর্শ সহকারে বলতে চাই আর কি। আসলে দেলোয়ার ভাই, আমরা তো চাচ্ছি আসলে রাজনৈতিক টোটাল একটা কালচারের পরিবর্তন। তো সেই পরিবর্তনটা সূচিত হবে আমার মনে হয় আপনাদের মতো লোকদের হাত ধরেই। সেটা কিভাবে? আপনারা দলের ভেতর থেকে, বাইরে যাই বলেন, টকশোতে এখানে অনেক কথা বলছেন, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, বাট ভেতর থেকে এই বিষয়গুলো নিয়ে একটু ভয়েস রেজ করেন। হতে পারে দল আপনার বিরুদ্ধে যাবে, হতে পারে আপনাকে বহিষ্কার করবে, কিংবা আপনি বিরাট বাজন হবেন, কিন্তু আফটার অল দলটার জন্য অনেক বেশি উপকার হবে। আমি এই কথাটা কেন বললাম, এই যে যাই বললেন দেলোয়ার ভাই, এতক্ষণ পর্যন্ত যাই বললেন জামাতের আমিরের বক্তব্য, আমি দেলোয়ার ভাইয়ের কথা যদি বলি, শুরুতেই তিনি প্রথমে এর আগের সেশনে তিনি একটু বলেছিলেন নাহিদদেরকে যা তা বলছেন আর কি, নাহিদ হাসনাত স্যার যে সহজার আন্দোলনে ছিল। আমার মনে হয় সমালোচনা করার জায়গা আছে, তাদের নিয়ে সমালোচনা করার জায়গা নাই, বিষয়টা একেবারেই ঠিক না, তাদের নিয়েও সমালোচনা করার জায়গা আছে। কিন্তু জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কারণে বিএনপির রাজনীতি, বেগম খালেদা জিয়া মরহুমা, যাকে আমরা সবাই শ্রদ্ধা করি, তার অবস্থান, তারেক রহমানের দেশে ফেরা, এই জায়গাগুলোতে আমার মনে হয় ন্যূনতম কৃতজ্ঞতা বোধটা রেখে এরপরে আপনি সমালোচনাটা করা উচিত। তাইলে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। কৃতজ্ঞতার জায়গাটা আমরা যদি ভুলে যাই, আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে ধরা দিয়ে দেবেন, আমরা টেরও করতে পারবো না। এজন্য আমার মনে হয় জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখছেন তাদের ব্যাপারে কথা বলা যাবে না, মোটেই তা না, কথা বলবো, সমালোচনা আসলে সেটা করা যাবে, কিন্তু তাদের প্রতি ন্যূনতম রেসপেক্টের জায়গাটা, কৃতজ্ঞতার জায়গাটা আমাদের সবার ওন করা উচিত, রাখা উচিত। এবং এটা যদি আমরা না করি, আমরা আবার ধরা খেতে যাব, এটা নিশ্চিত। এরপরে তিনি জামাত আমিরের স্বাধীনতার বিষয়ে অনেক কথা বললেন, শব্দ দুটো তো আলাদা। কর্নেল অলি আহমদের বিষয়ে যে বিষয়টা বললেন তিনি, উই রিভোল্ট, আর একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, দুইটা শব্দ আলাদা। ইলিয়াস ভাই এটা ব্যাখ্যা করে দিয়েছেন, আমার সেটা যাওয়ার দরকার না। আমার মনে হয় দুইটা শব্দের ব্যাখ্যা যদি ভালো করে বোঝা যায়, বিষয়টা একেবারেই ক্লিয়ার, একদমই পরিষ্কার, যে এখানে তিনি মোটেই ইতিহাস বিকৃত করেননি, বরং এটা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করা, রাজনৈতিক মাঠে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এখন ভোটের মাঠে যা হচ্ছে, আমি এটাকে খুব বেশি অস্বাভাবিক মনে করি না, এটা স্বাভাবিক। আমেরিকাতে আরো অনেক বড় কিছু হয়ে যায়, হাতাহাতি মারামারি পর্যন্ত হয়, কিন্তু আমাদের ভাই, জাস্ট ডিবেট হচ্ছে। তাও ভাই, এক টেবিলে না। একটু ফাঁকেতে বলি, একটু আমি শেষ করলে প্লিজ, একটু শেষ উনি করবো। কিন্তু বলছে চট্টগ্রামের সন্তান, জিয়াউর রহমান কিন্তু চট্টগ্রামের সন্তান না। আচ্ছা প্লিজ, আমি একটু জাস্ট, তো এই জন্য আমেরিকাতে অনেক বেশি কিছু হয়, আমাদের দেশে কি হচ্ছে, সর্বোচ্চ যিনি তার রাজনৈতিক মঞ্চ থেকে কিছু বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, এটা আমার মনে হয় রাজনৈতিক সৌন্দর্য। নির্বাচনের আগে এই ধরনের সরগরম একটা পরিস্থিতি তৈরি হওয়াটা রাজনীতির জন্য ভালো, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা নিজেদের জায়গা থেকে, সততার জায়গা, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা একটা কথা, অনেকগুলো পয়েন্ট এখানে আসছে, এগুলো শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা। আমাদের নুরুল আমিন ভাই দেশ পরিচালনার যোগ্যতা নিয়ে একটু টাচ দিয়েছিলেন। আসলে দেশ যারা স্বাধীনতার পরে যারা প্রথম ক্ষমতায় আসছে তাদের কি যোগ্যতা ছিল, যারা প্রথম সরকার গঠন করে তাদের কি যোগ্যতা ছিল, এগুলো রাজনৈতিক মাঠে, আমি শুরুতেই বলছি, রাজনৈতিক মাঠে যদি আমরা প্রতিপক্ষকে কোনো বিষয়ে দুর্বল করতে চাই, স্ট্রং কোনো সাবজেক্ট নিয়ে আসা উচিত, যেটা রিয়েলি। কিন্তু এখানে বিএনপি যেগুলো নিয়ে আসতেছে, দুইটা বিষয় বিএনপির ক্ষেত্রে আমি দুইটা বিষয় বলি। একটা হচ্ছে তারা যেগুলো জামাতের বিরুদ্ধে আনতেছে, সবগুলো ব্যাকফায়ার করতেছে, সবগুলো ব্যাকফায়ার করতেছে, একজন দর্শক বলেও গেছেন। এরপরে তারা নিজেদেরকে, আমার মনে হয় এরপরে আসছেন তারেক রহমানের ব্যাপারে আমি বলি, তিনি অবশ্যই দীর্ঘ সময় 17 বছর মজলুম ছিলেন, দেশের বাইরে ছিলেন। আমাদের তার প্রতি একটা হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাবোধ আছে, ঠিক যেমনটা খালেদা জিয়ার ব্যাপারে ছিল, তারেক রহমানের ব্যাপারেও আছে। আমরা এটা লালন করি, আমরা চাই এটা লালন করার মতো একটা পরিবেশ যেন থাকে। কর্মীদেরকেও এটা মানানো সম্ভব হয়ে ওঠে না। তিনি 17 বছর দেশের বাইরে থেকে রাজনীতি পরিচালনা করে এসে যদি আবার এখানে গুপ্ত শব্দটাকে ব্র্যান্ডিং দেন। ছাত্রদল যখন নির্বাচনগুলো করে, আমি খুব অবাক হতাম, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে আমার প্রায় কথা হতো, যে ছাত্রদলের নির্বাচনী ম্যানিফেস্টো কিংবা নির্বাচনী আচরণ, তাদের যে ফর্ম কার্যক্রম, এগুলো চেঞ্জের ব্যাপারে আমি বারবার পরামর্শ দিয়েছি, যেগুলো একটু চেঞ্জ করেন, না হয় কিন্তু ছাত্ররা আপনাদেরকে গ্রহণ করবে না। কিন্তু আমি দেখলাম কোনো চেঞ্জ নাই, এবং চেঞ্জ নাই তো নাই, তার উপর এমন কিছু বিষয় নিয়ে হাজির হচ্ছে, এগুলো বারবার তাদের উপরে ব্যাকফায়ার করতেছে। তখন আমি চিন্তা করলাম যে আসলে তারেক রহমান তো, ছাত্রদল তো তারেক রহমানের নির্দেশ ছাড়া কিছু করবে না। তাহলে আমি ছাত্রদলকে দিয়ে তারেক রহমানকে মূল্যায়ন করতে শুরু করলাম, যে তারেক রহমানকে আমরা স্মার্ট মনে করতাম, এলইডি স্ক্রিনে যখন তিনি বক্তব্য দিতেন আমাদের কাছে মনে হতো হিউজ স্টাডি করে তিনি এসেছেন। কিন্তু বাংলাদেশে আসার পরে আমাদের এই ধারণাটা পাল্টে গেল। আমার কাছে মনে হচ্ছে তার বাংলাদেশ নিয়ে গভীর কোনো স্টাডি তিনি করেননি, অথবা এটা তার দোষও না, তাকে যারা পরিচালনা করেন তাদের উচিত ছিল এই বিষয়ে তাকে একটু গুছিয়ে দেওয়া। কিন্তু আমার মনে হচ্ছে বিএনপি সেই গভীরে প্রবেশ করতে পারে নাই। বিএনপি শুধুমাত্র রাজনৈতিক ভাষা ভাই পলিটিক্স এর মধ্যে এখনো রয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে একটা বিশাল মাইন্ড সেট আপ ঘুরে গেছে, এই জিনিসটাকে স্টাডি করে বিএনপি সম্ভবত আগাইতে পারছে না। বিএনপির একটা বড় অংশ, একটা টিম আছে যারা তাকে পরিচালনা করেন, আমি যতটুকু জানি, কিংবা তিনি যে পরিষদ দ্বারা পরিচালিত হন, তাদের উচিত ছিল তাকে গভীরভাবে স্টাডি করে তারপরে মাঠে নামানো। তাইলে এই যে উলটপালট জিনিসগুলো হচ্ছে, এগুলো নিয়ে চায়ের দোকানে হাসাহাসি হচ্ছে। আমি দুঃখিত, আমি তাকে অসম্মান করছি না, তিনি শ্রদ্ধেয় নেতা, অনেক বড় লিডার, দীর্ঘদিন মজলুম ছিলেন, কিন্তু আমাদের কাছে খুব বেশি কষ্ট লাগে তিনি মজলুম থেকে 17 বছর দেশের বাইরে থেকে এসে যখন ঠিক তারই মতো মজলুম থাকা মানুষদেরকে, তিনি তো রাজপথে নামার সুযোগ তিনি পান নাই। অসংখ্য মানুষ রাজপথে গুম খুন নির্যাতনের শিকার হয়েছে, বিএনপির অসংখ্য নেতাদের সাথে আমরা একসাথে দীর্ঘ সময় জেনেছিলাম। তাহলে এই যখন তিনি এই শব্দটা ব্যবহার করেন, গুপ্ত সিদ্ধ, এটা আমি মনে করি শুধু জামাতের উপরে না, এটা তার নিজের কর্মীদেরকে অসম্মান করার শামিল। এটা তিনি তার কর্মীদেরকে বলেছেন। তাহলে তার যে সমস্ত নেতা কর্মীরা, হারিস চৌধুরীর ঘটনা আমরা জানি, মৃত্যুর আগ পর্যন্ত তার পরিচয়টা পর্যন্ত আমরা প্রকাশ করতে পারি নাই। তাহলে এই যে তিনি শব্দটা ব্যবহার করছেন, আমি মনে করি এটা শুধু জামাতের উপরে যায় নাই, জামাত তো এটাকে নেয় নাই, এটা স্বয়ং বিএনপির নেতাকর্মীদের উপর ব্যাকফায়ার হয়েছে। সুতরাং এরপরে তিনি যে সমস্ত জায়গায় কথাগুলো বলেছেন, এগুলো নিয়ে গভীর স্টাডি করে এই ময়দানে নামা উচিত ছিল, কিন্তু বিএনপি সেটা করেনি। এবং সেটা করে নাই, এই যে করে নাই, এই যে বিএনপির দুর্বলতা, গ্যাপ,
আমি মনে করি এক সেশন আপনারা হেরে যান, ক্ষমতা খুব বেশি কিছু না, খুব বড় জিনিস না। এক সেশন বিএনপির যদি এই যে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে এত হারা হারলো, গোহারা হারলো, সবগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচন, কিন্তু একটা হারার পর বিএনপির ছাত্র দলের সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল যে আমাদের কোন কোন জায়গায় লিগাসি গুলো আছে, কোন কোন জায়গায় আমাদের গ্যাপ গুলো আছে। কিন্তু এগুলো নিয়ে স্টাডি না করে শুধুমাত্র গতানুগতিক রাজনৈতিক চর্বিত চর্বণগুলো দেলোয়ার ভাই এতক্ষণ যেভাবে বলে গেলেন, আমার মনে হচ্ছে এগুলো এক ভাই বলেছেন যে এগুলোর জবাব মানুষ 12 তারিখে দেবে। আমি একটু অনুরোধ করবো দেলোয়ার ভাই এই বিষয়গুলো নিয়ে একটু প্লিজ গভীর স্টাডি করে নিজেদের, আমার সামনে যাই বলেন, টকশোতে যাই বলেন, ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, বাট নিজেদের ভেতরে এই জায়গাগুলো নিয়ে একটা বিরাট পরিবর্তনের জন্য ভয়েস রেইজ করা দরকার। না হয় বিএনপি গভীর সংকটে নিপতিত হবে, কোনো সন্দেহ নাই। কারণ আপনারা একেবারে টোটালি জনগণের পালস বুঝতে এখনো সক্ষম হচ্ছেন না, হন নাই, যার জন্য কি হবে শেখ হাসিনা যেমনটা বুঝে নাই, ঠিক একই অবস্থা এখন বিএনপির ক্ষেত্রে তৈরি হচ্ছে। আমি আশঙ্কা করছি রাজনীতির জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য বিএনপির হারিয়ে যাওয়া কিংবা বিএনপির জন্য বিএনপির একটা খুব বেশি কঠিন পরিস্থিতি তৈরি হওয়া মোটেই সুখকর না, এটা আমরাও চাই না। কিন্তু বিএনপি যে পরিস্থিতিটা এখন তৈরি করছে বিভিন্ন ভাবে, একেবারে মোরাললেস বিষয়গুলো সামনে নিয়ে আসছে, শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করতে গিয়ে বিএনপির নিজেদের উপরে যে ইস্যুগুলো ব্যাকফায়ার হচ্ছে, এগুলো নিয়ে বিএনপির গভীর টেবিল ওয়ার্ক করা উচিত, বিএনপির টিম রেডি করা উচিত। গতানুগতিক কালচারের দিন শেষ হয়ে গেছে। এরপর আমি শেষ করে দিচ্ছি ভাই, এরপরে আরেকটা কয়েকটা প্রশ্ন এখানে আসছে। এরপরে নমিনেশনের ক্ষেত্রে ইলিয়াস ভাই ক্লিয়ার করেছেন এখানে আমরা দুর্নীতি মুক্ত রাখতে চাই, কিন্তু ঋণ খেলাপিদেরকে নমিনেশন সহ আরো কয়েকটা বিষয়। আমি একটা উদাহরণ দিই, বিএনপির জেনুইন নমিনেশন পাওয়ার মতো অসংখ্য প্রার্থী আমার নলেজে আছে যারা নমিনেশন পান নাই। কেন পান নাই আমি জানতে চেষ্টা করেছি, আমি জানি না সত্য মিথ্যা। আমাদের নোয়াখালী 5 আসনের কথা বলি, সেখানে ব্যারিস্টার মওদুদের পুরো পরিবার আছেন, কিন্তু সেখানে একজনকে নমিনেশন দেওয়া হলো যিনি একজন ব্যবসায়ী। আমরা লোকমুখে শুনি আর কি যে তিনি বড় অঙ্কের এখানে লেনদেন করেছেন, এটা আমি বিশ্বাস করতেও চাই না, এটা হোক, এটা আমরা কল্যাণও করি না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি এই জায়গায় ভুল করেছে। এখানে বিএনপি সঠিক কোনো স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে পারে নাই। এরপরে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যে ইস্যুগুলো নিয়ে আসছে বিএনপি, এই বিষয়গুলো যেভাবে সামনে উপস্থাপিত হয়, একদম দক্ষ কর্মী বাহিনী গিয়ে এগুলো উপস্থাপন করা দরকার ছিল, কিন্তু এমন ভাবে অক্ষমতার বিপক্ষে বিএনপি উপস্থাপিত হয়েছে 12 তারিখ, যে বিএনপির উপর যেটা ব্যাকফায়ার করবে। আমি দেলোয়ার ভাই এখানে যারা বিএনপি প্রতিনিধিত্ব করছেন তাদের প্রতি একটা অনুরোধ জানাতে চাই যে ভাই, জামাতকে নারী বিদ্বেষী বলেন, জামাতকে যাই বলেন, এগুলো কিন্তু আসলে খুব বেশি একটা গ্রহণযোগ্যতার লেভেলে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই। জামাতের টিম যেদিন জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করে যে এই কাজটা করা হয়েছে, পরেই সত্যতা বেরিয়ে আসছে একেবারে ক্লিয়ার। ইভেন অসংখ্য নারী অ্যাক্টিভিস্টরা স্পষ্ট স্টেটমেন্ট দিয়েছেন জামাত আমির এটা বলতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। একটা হচ্ছে আপনি ভেতরে যা লালন করেন, আপনি ভেতরে যা ধারণ করেন, এটা যে কোনো ভাবে ফুটে উঠবেই। আর আপনি যা ধারণ করেন না, আপনাকে যদি সেটা অপবাদিত করা হয়, অপবাদ দেওয়া হয়, জনগণের সামনে এটা উপস্থাপিত ন্যাচারালি হয়ে যাবে। এটা আল্লাহ সিস্টেম, এটা রব্বুল আলমিনের সিস্টেম, তিনিই করে দিবেন। সুতরাং আমি মনে করি রাজনীতিতে এমন কোন ইস্যুকে সামনে নিয়ে আসা উচিত নয় যে ইস্যুগুলো আসলেই প্রকৃতপক্ষের সত্যতার লেশমাত্র নয়। আপনি বিরোধিতা করবেন, সমালোচনা করবেন, অবশ্যই এটা রাজনৈতিক অধিকার এবং রাইট, কিন্তু এটাকে যদি গ্রহণযোগ্যতার লেভেল মেনটেন করে সমালোচনা করা না যায়, এটা ব্যাকফায়ার করবে এবং করছে। এই জন্য বিএনপিকে আমি এই ব্যাপারে পরামর্শ দিব, আসলে স্বাধীনতার খিস্তি কেউটা এখন যায় না, মোটেই যায় না, গুপ্ত সুপ্ত এই খিস্তি কেউটা মোটেই যায় না। এগুলো আমার মনে হয় আপনারা ভেতর থেকে বিএনপির হাইকমান্ডকে খুব ভালো করে আপনারা শক্তভাবে ভেতর থেকে ভয়েস রেজ করেন। উপর দিয়ে অনেক কিছু করলাম, ভিতর দিয়ে ঘুরে সব শেষ করে ফেললো। এটা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হারিয়ে যাক, বিএনপির ক্ষতি হয়ে যাক, এটা আমরা চাই না, কখনোই চাই না। এই জন্য আপনারা আমাদের সামনে যাই বলেন টকশোতে, ওপেন স্পেসে, ভেতর থেকে একটু দয়া করে বিএনপিটাকে গুছান, ভেতর থেকে বিএনপিটাকে যে বিষয়গুলো বিএনপির ঘাটতি আছে এগুলোর ব্যাপারে ভয়েস রেজ করেন। হয়তো আপনি আলাদা হয়ে যাবেন, বিএনপির চোখে আপনি চক্ষুশূল হয়ে যাবেন, অথবা একটা সেশন বিএনপির ক্ষতি হয়ে যাবে, খারাপ হবে, কিন্তু এরপরেও বিএনপিটাকে একটু গুছিয়ে আনেন, নিজ থেকে ধরে তুলে টেনে আনেন। বিএনপি খাদের কিনারে চলে গেছে, কোনো সন্দেহ নাই। এই বিষয়ে একটু গভীর ভাবেন। আমরা বিএনপির প্রতি শুভাকাঙ্ক্ষা জানাতে চাই। আব্দুর রহমান ভাই ফিরে আসুন, ভালোভাবে স্টাডি করে, হোমওয়ার্ক করে, গুছানো পদ্ধতিতে বিএনপি ফিরে আসুন। জি আব্দুর রহমান ভাই জি আপনার এখানে একটা সাউন্ড হচ্ছে, আরেকবার আপনি একটু ফোনটা কাছে নিয়ে বলেন। বলেন আপনি বলেন। ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি তো আসলে যদি বলি, আমি ভাই আপনার অডিওটা একটু ঠিক করেন, আপনাকে আমি রাখলাম, আপনি অডিওটা ঠিক করেন, আপনার কথা শুনবো। হ্যাঁ, আমরা পরের জনকে নিচ্ছি। ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলে আপনারা কি বক্তব্য না দিয়ে, আমাদের এখানে দুইজন মানুষ ছিল যারা মূলত, একজন হচ্ছে তারেক রহমান, তিনার নির্বাচনী যে পরিচালনা কমিটি সেখানে আছে, গিয়াস আহমেদ ভাই, উনি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, এবং খালেদ সাইফুল্লাহ, তারেক ভাই, উনি হচ্ছে নাহিদ ইসলামের নির্বাচনী পরিচালনা কমিটির একজন সদস্য। তো এই দুইজনের বক্তব্য আপনারা শুনেছেন। আমার মনে হয় একদম জাস্ট ছোট করে ভাই আপনাদেরকে আমি জাস্ট করেই আবার করে দিব। আপনি এই দুইজনের ভেতরে যারা যে বক্তব্যটা দিয়েছে তার মধ্যে কাকে আপনারা সমর্থন করেছেন, কার বক্তব্য সঠিক মনে করেছেন, আব্দুল আলিম ভাই বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ভাই। ভাই আমি সিঙ্গাপুর থেকে বলছি। এখন আমার দেশের বাড়ি আছে গোপালগঞ্জ। এখন আমার ওই যে বড় ভাই, উনি তো গাড়ি চালাচ্ছে, চশমা টশমা দেখা যায় চোখে, খুব ভদ্রলোক মনে হয়। ভাই বিএনপি দেখলে আমার মনে হয় যে সৈরাস আবার আইসা পড়ছে দেশ। কারণ ওনারা তারেক রহমানকে যেভাবে তেল মারা শুরু করছে, শেখ হাসিনা ঠিক একইভাবে মানুষ তেল মারত। মানে তারেক রহমানের নামে কিছু বলা যাবে না, তার নাম ধরা যাবে না, তার টাং অফ সিলি বলে বলা যাবে না,
বুঝছেন? সে মানি মনে করেন বদরের যুদ্ধে মনে করেন যে অন্য যুদ্ধে লেগে যাও, সোয়াবিন তেলের জায়গায় মনে করেন যে ভুট্টা লেগে যাও, আর আপনার যে ওই কুমিল্লায় ইসের বদল যেটা লাগুক, মানে উনি যেটা শেখ হাসিনা যেটা বলতো, যারা শেখ হাসিনার তেল মারতো তারা কইতো এটাই ঠিক, দিস ইজ রাইট। আলিম ভাই আপনার বাড়ি কিন্তু গোপালগঞ্জে, আপনি একটু সাবধানে থাকেন, হ্যাঁ বাড়িতে। আমরা কিন্তু বলি নাই যে তারেক রহমান বদরের যুদ্ধে উপস্থিত, আমরা বলছি যে এটা শেষ যুদ্ধে হয়েছে। আপনি কথা বলছেন, আমরা কিন্তু শুনছি। না না শুনুন, আপনি কথা বলছেন, আমরা শুনছি, আমরা কথা বলছি, আপনি শুনবেন। আলিম ভাই আপনার আলিম ভাই আপনি বললেন যে বদরের যুদ্ধে তো আমরা সমর্থন আমার কথাটাকে শুনেন, এরকম আমার কথাটাকে শুনেন, এরকম একটা না শুনেন। আমি কালকে টকশোতে একটা প্রশ্ন করেছিলাম যে ভদ্রতা কিভাবে আমরা বল বুঝবো, আর ভদ্রতা কেমনে আমরা অনুমান করবো যে এই লোক তো ভদ্র, কথা বুঝেন? আর ভাব সম্পর্কে আমরা কই রয়েছি, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, কথা বুঝেন? এখন আলিম ভাই ধন্যবাদ ভাই, আপনারা যা ওনাদের বিষয়টাতে মতামত দিলেই চলবে। এক মিনিট আমার কথাটা শেষ করতে দেন, এক মিনিট আমি প্রশ্নটা ভাইয়া আমি শেষ করি। এখন দেখেন জিয়াউর রহমান এত ভালো, খালেদা যে এত ভালো, দেখেন আমার বাপ অনেক ভালো ছিল কিন্তু আমি খারাপ। আমরা জানি আদম আলাইহিস সালাম তার দুই ছেলে ছিল, দুইজনের ভিতরে দুইজন কিন্তু সমান ছিল না। নূহ নবীর ছেলে কিন্তু ঈমান আনে নাই, কথা বুঝেন? একজন ছেলে ঈমান আনে নাই। এখন জিয়াউর রহমান আর খালেদা জিয়ারে সামনে রেখে যদি তারেক রহমানের তেল মারেন, তাহলে আমি তো মনে করছি যে তারেক রহমান ভবিষ্যতে আরেক স্বৈরাচার হবে বাংলাদেশে। ভাই আমার এই কথাটার উত্তরটা দেন। আলিম ভাই ধন্যবাদ ভাই। আচ্ছা, তারেক রহমানকে তেল মারলাম কোথায় আমরা? তারেক রহমান যে যোগ্য নেতৃত্ব দিয়েছে, এই 17 বছর এই ফ্যাসিবাদ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তারেক রহমানের কারণে আওয়ামী লীগ দিনের ভোট রাত্রে করতে বাধ্য হয়েছে। তারেক রহমানের কারণে আওয়ামী লীগ দামি নির্বাচন করতে বাধ্য হয়েছে। তো তারেক রহমানের দোষটা কোথায়? অনেক রাত হয়েছে, তাহলে আমরা ছেড়ে দেই। আমি জাস্ট কয়েকজনের ভাই, আপনাদের এখানে দুইজনের বক্তব্য শুনছেন, আপনারা বক্তব্য না দিলে ভালো হয়। আপনারা কোনো বক্তব্য রেখেন না। ইলিয়াস ভাই শুনেন, এই যে আওয়ামী লীগ শুনেন বিএনপি কে ঠেকানোর জন্য দিনের ভোট রাত্রে করেছে। এখন এরাও মানে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসেও প্রথম 10 বছর ক্ষমতা থাকতে চাইলো, বিএনপি বাধা দিল, বিএনপি বললো যে জনগণের ভোটের অধিকার দিতে হবে। তখনই এই সমস্ত যারা নাকি অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় আসতে চায়, তারা তারেক রহমানের বিরুদ্ধে বলা শুরু করলো যে ভোট চায় কেন, সে নির্বাচন চায় কেন। নির্বাচন চাওয়াটা একটা অপরাধ, নির্বাচন চাওয়াটা অপরাধ, জনগণের ভোটের অধিকার বাস্তবিত হবে সেটা বলা অপরাধ। আমরা এই কথা যেমন জামাতের দুইজনের কাছে শুনেছি, তেমন বিএনপির অন্তত শতাধিক মানুষের কাছে শুনেছি যে ভোট কেন্দ্রে গেলে মাজা ভাঙা দিবে, ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, তারপরে ধানের শীষে ভোট না দিলে বাড়িঘর উড়াই দিবে, ধানের শীষে ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই। এই ধরনের কথা আমি শুনি নাই, বরং আপনি যদি না শুনে থাকেন, আপনি ইউটিউবে জাস্ট লেখেন যে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে। এখন প্রশাসনে জামাতের লোক বেশি, সমস্ত ডিসি এবং এই যে সব প্রশাসনে তারা জামাতের লোক বেশি না, কিন্তু প্রশাসনে লোক বেশি। এই যে নির্বাচন কমিশনে জামাতের লোক বেশি চান নাই, জামাত চেয়েছে, আপনারা চান নাই। আপনাদের নিষিদ্ধ করতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছে, অ্যাটর্নি জেনারেল নিজে বক্তব্যে বলেছে, ভিডিওতে আছে যে জামাত চেয়েছে, তিনি সেই রিট তিনি খারিজ করে দিয়েছেন। না জামাত শুনেন, এই যে ইউনিভার্সিটি গুলিতে জামাতের লোক, আপনার এই যে নির্বাচন কমিশনে জামাতের লোক, বিদেশে যে ব্যালট পেপার গুলি পাওয়া যায় জামাতের অফিসে। আপনার কালকেও দেখলাম যে নির্বাচন কমিশন আপনার একজন জামাতের একটা আবু সালেক ভাই আছেন, আবু সালেক ভাই জাস্ট প্লিজ আপনাদের কাছে অনুরোধ, এখানে একজন বিএনপির আছেন, একটা পক্ষ জামাতের আছেন, কাদের বক্তব্যটা সঠিক মনে হয়েছে এটা একটু জাস্ট বললে ভালো লাগে। জি আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে ভাই? জি আবু সালেক ভাই আপনাকে। জি ভাই, আমি আবু সালেক, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায়, আমি বর্তমানে সৌদি আরবে আছি। তো 5 তারিখের আগ পর্যন্ত আমি আমার দেশে ছিলাম, এবং কি ওই জুলাই আগস্টের আন্দোলনে আমরা ওইখানে ছিলাম। ওই আপনি চিনবেন, আর আপনার ভিডিও আর পিনাকিদার ভিডিও আমি সবসময় দেখি। ওই সৈয়দ আশরাফের ছেলে আশফাকুল টিটুর 7 তলা বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। তো এটা না, বিষয় হচ্ছে ভাই 71-এর গল্প আমরা এখন শুনি। 71 নিয়ে শেখ হাসিনা এমন তেল মারছে, এমন ব্যবসা করছে। সালেক ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ, আমরা অনেক লম্বা হয়ে গেছে, জাস্ট কার বক্তব্য সমর্থন করেছেন বলেন, না সমর্থন না করলে সেটাও বলেন যে কারোটাই সমর্থন করেন নাই, এই দুইজনের মধ্যে। জি ভাই, আমি শেষ করে দিই। সমর্থন বলবো, এখানে যারা আছে তারা অনেকে সিনিয়র, আমাদের জন্ম দেখছে, আমরা তাদের ছেলে সমতুল্য। আপনারা দয়া করে আপনারা এই কমেন্ট গুলি দেখবেন, কার পক্ষে জনগণ মত দিয়েছে আর কাকে কি বলতেছে, আপনারা লাইভ কমেন্ট গুলি দেখেন, তাহলে তো বোঝা যায়। আপনার মতটা শুনতে চাই ভাই, আমরা আজকে এই নির্বাচনের ফলটা মাঠে দেখার জন্যই আমরা একটু এসেছি আজকে লাইভে। নির্বাচনের ফলটা ইনশাআল্লাহ, আমি যেহেতু দেখে নাই, আমরা প্রবাস থেকে তো আমরা যারা ভোট দেওয়ার দিছি, ইনশাআল্লাহ আশা করি এই 12 তারিখে একটা মানে আপনার ভোটের নীরব একটা বিপ্লব হবে, যে বিপ্লবে আপনার এই যে এই 71 নিয়ে যারা দালালি করতেছে, 71 নিয়ে যারা এখন দালাল করতেছে, এগুলো থাকবে না ভাই। আপনার উত্তর আমরা পেয়েছি, যে আপনার কাছে যে উত্তর সেটা পেয়েছি। আমরা পরে আরেকজনের কাছে যাই, এমডি করিম ভাই, কার বক্তব্য সমর্থন করেছেন বলেন, আমাদের বিএনপির ভাইয়ের না জামাতের ভাই, একটু বলেন। ভাই এটা আর বলার কিছু না, এটা আমরা সবাই জানি কার বক্তব্য ভালো হয় আর কার বক্তব্য হয় না। তবে আমি এখানে একটা প্রশ্ন তুলতে চাই,
এটা হচ্ছে আমার এক ভাই বলেছে যে ঋণ খেলাপিদের নিয়ে এটা তদন্ত করতে পারে নাই যে কিভাবে কাকে দেবে। এত বড় একটা দল, তাদের কোন লোকটা খারাপ কোন লোকটা ভালো এটা তদন্ত করেন, এটা পাবলিক কি পাগল নাকি? পাবলিককে পাগল বোঝায়? পাবলিক আজকাল পাগল আছে? আপনার উত্তর পেয়েছি, আপনার উত্তর পেয়েছি। আমাদের এরপরে আসবে জাহিদ, এই কার্ডটা নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের আচ্ছা, জাহিদ প্রিন্স, জাহিদ প্রিন্স ভাই। জি ভাই বলেন, আপনি কার সমর্থন করেছেন? জি জি, আমি হলো আপনার দুজনের বক্তব্য দেখলাম। এই গিয়াসউদ্দিন আহমেদ যে বলতেছে উনি, ওনার কথাগুলো কিন্তু তেমন ভাবে যুক্তি না। কথা শোনা যাচ্ছে আমার? জি শুনছি। জি জি জি, যুক্তি। এই যে একটা কথা যে বললো বট বাহিনী, এটা কিন্তু প্রমাণ করতে পারে না কখনো বট বাহিনী। কারণ কি, যারা দুর্নীতিবাজ বাটপার সিটার এরা কিন্তু সবসময় মাঠে থাকে। এরা মাঠে থাকে, রাস্তাঘাটে দেখা যায় বেশি সাপোর্ট পাবে। আর যারা ভদ্র দেখা যায় বর্তমান যুগে দেখা যায় ওরা ঘরেই থাকে। সো এই ক্ষেত্রে দেখা যায় ওনারা কিন্তু লাইক কমেন্টে একই থাকে বেশি, দেশের পরিস্থিতি বিবেচনা করে। যেমন ওই যে প্রবাসী, আমি 100% শিওর প্রবাসীরা সবাই দাঁড়িপাল্লাতে ভোট দিচ্ছে। তো এর মানে কি এরা কি বট? না, এরা তো কিন্তু বট না। কারণ এরা উচ্ছৃঙ্খল করে না, বিদেশের মাটিতে আছে উচ্ছৃঙ্খল করে না, সব দেখতেছে। এর জন্যই ভোটটা কোথায় দিতে হবে, যেমন ছদ্ম প্রবাসীরা আপনি জিজ্ঞাসা করবেন, সবাই কিন্তু জামাতের পক্ষে। আরেকটা বললো যে উনি এই যে রাজাকার, রাজাকার কিন্তু পালাইছে। জাহিদ ভাই ধন্যবাদ ভাই। জাহিদ ভাই, আমরা জাস্ট ওনাদের বক্তব্যকে কেউ মানে ওনারা আসলে উনি বিএনপির ওনার একদম কেন্দ্রীয় কমিটিতে উনি আছেন। সো ওনাদের ব্যাপারে আসলে ওনাদের লেভেল থেকে ওনাদের ব্যাপারে কথা বললে ভালো হয়। আমরা ওনাদের বক্তব্যে আপনার অপিনিয়ন থাকতে পারে সেটা বলেন, ওনাকে সরাসরি কিছু বলা দরকার নেই। আপনি জাস্ট সমর্থন কাকে করেছেন এটুকু বললেই হবে। আমাদের আরেকটা ভাই আছে রহমান ভাই। জি রহমান ভাই বলেন, আপনি কার বক্তব্য সমর্থন করেছেন ভাই? একদম সহজে। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই। সালাম ভাই। জি আচ্ছা ভাই, আচ্ছা আমি আমার বক্তব্য বলবো আর কি। তার আগে আমি আপনাকে বলি, আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু কোনোভাবে আমি আপনার সাথে দেখা করতে পারিনি ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। পরের বার আসলে ওই যে শিপন ভাই, আমাদের দেলোয়ার ভাই আছে, দেলোয়ার ভাই ট্যাক্স ফাইলের অফিস আছে, দেলোয়ার ভাইয়ের অফিসে এসে আমাকে খুঁজে পাবেন। হ্যাঁ, দেলোয়ার ভাই ইন্স্যুরেন্সের নাম হলো ফার্মার্স ইন্স্যুরেন্স, ওইটা জ্যাকসন হাইটে এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে। জি, দুইজনের বক্তব্য কাটা সমর্থন করেছেন বলেন। আচ্ছা আমি আমি একটু বলি, আমি কিন্তু আমাদের ফ্যামিলি টোটালটাই বিএনপি ছিল, বুঝছেন? বলবেন না এই রহমান ভাই, প্লিজ সময় নেই, বলেন কার বক্তব্য সমর্থন করেছেন, এটা বললেই হবে। আমি ওই জামায়াতের যে ভাই যেভাবে মানে ক্লারিফিকেশন দিয়েছে, আমি ওইটাই তাকে পছন্দ করছি, কারণ ওই বিএনপির। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন হচ্ছে আচ্ছা, ওনার ক্যামেরা অন নাই। আচ্ছা, ভোট কিন্তু ওইদিকে বেশি চলে যাচ্ছে। আমি কিন্তু ভাই আমার ইলিয়াস ভাই, জি শুনে ভোটটা আমি একটু বলি। ভোট তো মনে করেন পিনাকিদা এবং আপনি মনে করেন জামাতের পক্ষে আপনারা কথা বলেন, তো আপনাদের ফলোয়ার তো জামাতি হবে। তো আপনি জামাতি নিয়ে ভোট করতেছেন, এটা তো একটা ভোট বাইরে। আমার ফেসবুকে দেখবেন, আমি একটা কমেন্ট করে দেখবেন আমার পক্ষে আপনার 90% আসে, আপনার পক্ষে এখন 90% দেখবেন হলো আপনার। আশা করি 13 তারিখ এটা নির্ধারণ হয়ে যাক। 12 তারিখ ভাই। গ্যাস ভাই কনফিডেন্স ইজ গুড, বাট ওভার কনফিডেন্স টু ব্যাড। দেলোয়ার ভাই গ্যাস ভাই, দুইজনকে একটু বলুন। আমরা তো আর দেলোয়ার ভাই কিনা কয়, আমি যে কথাটা মানে দেলোয়ার ভাই শুনেন, উনি বললেন প্রবাসীরা সব জামাত দিয়েছে। গ্যাস ভাই আপনারা প্রবাসীরা 70% বিএনপিকে দিয়েছে। না, এই গ্যাস ভাই আপনাকে একটা জিনিস বলি, সেটা হলো যে আপনারা আমার এখানে যারা আছে তারা সবাই আমাদের সাপোর্টার, আমাদের ফলোয়ার এবং আমাদের সাপোর্ট করে। এটা তো মেনে নিছেন নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ তারা যে মানুষ, এটা তো মেনে নিছেন নাকি? আমি বলি আবার বট না, এটা তো মানুষ। না, আবার আপনি আমার লাইভে গেলে দেখবেন 90% আমার পক্ষে কথা বলে। আমরা তো আপনাদের গুলোকে সলিড মানুষই মনে করি, কিন্তু আপনারা তো বট মনে করেন। কিন্তু আমার এখানে যারা আসলে এরা যে বট না, এটা তো বুঝছেন নাকি? না, বট বলতে কি, এটা ফেসবুকে সিস্টেম হলো, আপনি যদি জামাতের পক্ষে কথা বলেন তাহলে জামাতের লোকগুলো আপনার ফলোয়ার হবে। কিন্তু এক্সিস্ট করে তো মানুষ, তো ওই মানুষটা তো অবশ্যই এক্সিস্ট করে। সেটা বট না, এটা তো সত্যি কথা। বুঝা এটা বট না, এটা তার মানুষই, অবশ্যই তার মানুষ। মেহেদী ভাই বলেন। মেহেদী ভাই তো দাড়িওয়ালা মানুষ, আপনার দেখেই তো আমার রাজাকার মনে হইতেছে। ভাই বলেন, মেহেদী ভাই বলেন। মেহেদী ভাই আমার কথা শুনেন? আচ্ছা, আপনারা পরে আনা যাবে আবার। আবু সাইদ ভাই। আচ্ছা, এখানে আরেকজন আছে আমাদের মোশাররফ ভাই। মোশাররফ ভাই, আসসালামু আলাইকুম ভাই। গ্যাস ভাই পক্ষের লোক। জি ভাই, মিগাস ভাই, মোশাররফ ভাই কার বক্তব্য আপনার মানে সঠিক মনে হয়েছে বলেন। ভাই এখন আমি কোনো পক্ষেই না ভাই, আমি একটা গ্যাস ভাইয়ের কাছে একটা প্রশ্নের উত্তর চাইতেছি, যে এই যে তারেক রহমান বলছে যে ফ্যামিলি কার্ড দিব, কৃষি কার্ড দিব, এই টাকাটা কোথেকে আসবে, এটা একটু প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই। বাস আমার এইটুকুই প্রশ্ন। যে গিয়াস ভাই উত্তর দেন, আর আমরা আপনার উত্তর পেয়ে গিয়েছি। জি বলেন। থ্যাংক ইউ। টাকা তো আসলে সরকারই দিবে, টাকা তো আর পকেট থেকে আসবে না। যদি প্ল্যানিং থাকে তাহলে টাকার কিন্তু অভাব হয় না। আমরা জিয়া রহমান সাহেব বলেছিলেন যে মানি ইজ নো প্রবলেম, কিন্তু প্ল্যানিং থাকতে হবে। কিন্তু প্ল্যানিং ছাড়া দেখেন ঢাকা শহরটা এখন যানজটে ভরা। এখন আপনি যদি এই ঢাকা শহরটাকে আরেক জায়গায় নিয়ে আরেকটা আবার নতুন শহর করেন, বা অথবা মেট্রো লাইন আরো ভালো করে করেন, রাস্তাঘাট সুপরিকল্পিত ভাবে করেন, তাহলে কিন্তু যানজট কমে যাবে, অর্থনীতি আরো চাঙ্গা হবে। কিন্তু এই প্ল্যানিং এর তো অভাব, বুঝছেন না? আপনার ঢাকা এয়ারপোর্ট দেখেন, ঢাকা এয়ারপোর্টে মানে আমরা 6টা লেন থেকে ঢুকে 2টা লেন হয়ে গেল। যেখানে 6টা লেন 8টা লেন হওয়ার কথা, সেখানে মানে 6টা লেন মানে আর কমতে
সুইজারল্যান্ড হয়ে গেল, ওখানে আর লোডিং আনলোডিং মানে ওখানে ঢুকতে আধা ঘন্টা লাগে। মানে এই যে আপনার প্ল্যানিং এর যে অভাব বাংলাদেশে, এই প্ল্যানিং থাকলে আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে এবং টাকার কোনো অভাব হবে না। টাকা যদি আপনার বিদেশে পাচার হচ্ছে, বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে, আপনার সেই টাকা যদি বন্ধ করা হয়, দুর্নীতি যদি বন্ধ করা হয়, তাহলে বাংলাদেশে টাকার অভাব হবে না। তো এই জন্যই বলছি যে তারা ভাষায় বলেছেন যে দুর্নীতি বন্ধ করতে হবে, আইনের শাসন কায়েম করতে হবে, এবং তখন টাকার কোনো অভাব হবে না, বিদেশে পাচার বন্ধ করতে হবে। তো এটাই হলো আমাদের বক্তব্য। আচ্ছা, আমাদের এখানে এখন আছেন হচ্ছে আশিক ভাই। আশিক ভাই বলেন, আশিক ভাই বলেন, জাস্ট ভোট দিবেন ভাই, কার বক্তব্য পছন্দ হয়েছে বলেন, কার বক্তব্য সমর্থন করেন? ভাই ভোট বলতে আমার মতামতকে আমি বুঝি, তো সেই জন্য আমার ভোট প্রবাসী থেকে, আমি সৌদি আরব থেকে আমার ভোট আমি দিয়ে দিচ্ছি। তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা মোটামুটি জামায়াতের বক্তব্য এবং জামায়াতের কার্যকলাপকে সমর্থন করতেছি। আমরা এখানে আমাদের কোম্পানিতে আমরা একটা ধানের শীষের লোক খুঁজতেছি ভাই, আপনারা সব ভোট সব। আমি জাকির খানের ভাই লাগে, জাকির খানের ভাই নীলেশ ভাই কে শুনে, নীলেশ ভাই আপনাকে তো ধানের শীষ ফলো করে না। আমাকে বলা হয়েছে জানেন, অনেকে বলছে যে ইলিয়াস ভাই এখন জানেন না। শুনেন, আমাকে বলছে যে ইলিয়াস ভাই ট্রাক শোতে আপনি জানেন না, অনেকে এখন শুনছে বিএনপির লোকজন কই জানেন না, আমি না যাবো না কেন, আমি সেখানে কথা বলবো, বুঝছেন না? আচ্ছা গিয়াস ভাই, এখানে তো এই যে নুরামিন ভাই, আপনি তো ওই যে ওয়েটিং লিস্টের লোকগুলি দেখতে, আপনি বলেন কার নাম, কাকে আমি ইন করবো বলেন, নুরামিন ভাই বলেন। না ভাই, আমরা তো টক শোতে বসছি, আমি তো প্রথমেই বলছি যে বাংলাদেশে একটা খারাপ আজকে আলোচনা করার উদ্দেশ্য কিন্তু এই মানে উদ্যোক্তা কিন্তু নুরামিন ভাই বলছে যে ভাই আমরা একটা টক শো করবো, তা আমি বললাম ঠিক আছে তাহলে লোকজনকে অ্যাড করি, তো সাথে দুইজন ভিআইপি না হলে তো আর হয় না, তো আপনারা নিলাম আর খালিদ ভাইরে নিলাম, আপনাদের দুইজনকে নিয়ে আমরা মানুষকে একটু ই করলাম। কিন্তু আমি এখানে কিন্তু ভাই সত্যি কথা বিশ্বাস করেন, আশিক ভাই আপনি আমাকে চিনেন, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়েছে? না কখনো পরিচয় হয় না, তবে আমি পরিচিত লোকজন। আপনি যে ফলো করেন, আর ইলিয়াস ভাই তো জামাতের পক্ষে বিএনপি 14 গোষ্ঠী বানাই দিচ্ছে। আশিক ভাই আর ইলিয়াস ভাই, আমি তো অনেক রাত হয়ে গেছে আমাদের এখানে, রাত প্রায় 3টা যাবো ঘুমাতে। তো আমি সর্বশেষে কথাটা বলে চলে যাই। তো গ্যাস ভাই সত্যি সে ওনার অনেক বলছে যে আমি জানি না ইলিয়াসের প্রোগ্রাম। তো গ্যাস ভাই একজন সৎ সাহসী লোক, উনি আসছে, ধন্যবাদ গ্যাস ভাই আপনাকে। আমি তো গিয়াস ভাইকে সম্মান দিচ্ছি নাকি, আমি তো গ্যাস ভাইকে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, কারণ আমার পেছন থেকে অনেক আসতেছিল যে ইলেকশন বানচাল হওয়ার, কারণ আমি বলছি আপনাকে আমার অনেক দোষ বন্ধু আছে আওয়ামী লীগ করে, তো তারা একদম হইতেছিল, সেজন্য আমি বললাম যে ইলিয়াস ভাইয়ের মাধ্যমে এই কথাটা প্রচার হোক, যাতে ইলিয়াস ভাইকে মানুষ শুনে। আর সেই সাথে আমি তো ওই তারেক ভাইকে অনেক ধন্যবাদ, উনি একজন খুব ভালো মানুষ, জামাত যারা করে তারা ভালোই কথাবার্তা ভালো শিক্ষিত। এটা কে আমাদের সাথে কে যুক্ত হয়েছে বলেন তো? হ্যাঁ, তো ধন্যবাদ ইলিয়াস ভাই আপনি এই প্রোগ্রামটা করার জন্য। আর সেই সাথে আরেকটু থাকেন, আমরা চলে যাবো। এই যে আমাদের সাথে ইলিয়াস নামে একজন ইলিয়াস ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ইলিয়াস ভাই, আপনি তো আমার মিতা। জি বলেন জি, ভাই, আপনি তো আমার মিতা। কাকে সমর্থন করছেন বলেন? সমর্থন আছে জামাত। আমি সৌদি আরব থেকে বলছি, আমার বাসা না, ঠিক আছে, 70 সৌদি আরবে 70 টাকা খরচ করে দাঁড়িয়ে পেপার না, মনে করেন পোস্টাল বোর্ডের পেপার না, দাঁড়িয়ে ফেলা সিনেমারা দিছি, আবার খাইবার দিয়ে দিছি। যেরকম যে নেতার দেশ পরিমাণ ধারণা নাই, কোন জায়গায় কি চাষ হয়, কোন জায়গায় কি হয় না, ওই নেতার ভোট দিন কি করতে ভাই, ওই নেতাদের দেশের সম্বন্ধে কোনো ধারণাই নেই। আচ্ছা যাই হোক, ভাই ইলিয়াস ভাই, জাহিদ ভাই, জাহিদ হাসান ভাই আর বলেন। ইলিয়াস ভাই, আমার তো ওই যে কাছাকাছি এসে গেছি। হ্যাঁ ভাই, জান তাহলে আমরাও শেষ করে ফেলবো। হ্যাঁ, আমার অনেকক্ষণ ছিলাম। তো মানে শেষ কথা হলো, আমি বক্তব্য দিয়ে চলে যাচ্ছি, আমার কাছে যেতে হবে। সেটা হলো যে মনে করেন যারা নাকি নির্বাচনই চায় নাই, তারা নির্বাচন চায় নাই, মানে ওই অভ্যুত্থানের পরে তারা নির্বাচনই চায় নাই। এখন তারা মানে যারা নির্বাচন চাইলো, জনগণের অধিকারের কথা বলছে, তারা হয়ে গেল খারাপ, আর তারা ক্ষমতায় যাচ্ছে। ভালো তো, যদি জনগণ ভোট দেয় 12 তারিখে, আমরা তো ওয়েলকাম করবো। মানে আমরা তো চাচ্ছি যে জনগণের ভোটের অধিকারটা বাস্তবায়িত হোক, এটা আমরা প্রথম থেকে চেয়েছি। অর্থাৎ সেই অধিকারের বাস্তবায়নে যদি জামাত ক্ষমতায় আসে, সেটা তো আমরা সাধুবাদ জানাবো। জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য বিএনপি আপনার মানে আয়না ঘরে গিয়েছে, ক্রস ফায়ারে গিয়েছে, আপনার এই আমাদের দেশ বেগম খালেদা জিয়া জেলে গিয়েছেন, আমার তারা সাহেবকে বিদেশে থাকতে হয়েছে। তো সবকিছু মিলে তো গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রের জন্য যদি জনগণ জামাতকে ভোট দেয়, সেটা অবশ্যই আমরা ওয়েলকাম করবো। আমরা জনগণের মানে সিদ্ধান্তে বিশ্বাস করি। আমরা তিনজনকে নিব। জাহিদ হাসান ভাই বলেন, কার বক্তব্য সমর্থন করেছেন বলেন। আপনাকে আমি বিশেষ করে আসসালামু আলাইকুম জানাইতেছি, কেননা আপনি আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন এই জন্য। আর আমি আপনার ভিডিও কথা বলতে পেরে আপনি জাস্ট তথ্যটা বলেন যে আপনি কার বক্তব্য সমর্থন করেছেন বলেন। আমি যে জামাতের সমর্থন করছি, তার বক্তব্য অনেক সুশীল, এমনকি অনেক ভিত্তিহীন কথা, কোনো যুক্তি নেই। আর আমরা 2000 কথা শেষ হওয়ার পরে তাকে বলে দিই,
আমি আমার বয়সটা যেটুকু হয়েছে আমি আওয়ামী লীগ বিএনপি শুনছি, আর আমাদের স্কুল ফার্স্ট বইয়ের ভিতরে সব আওয়ামী লীগ কিটা করছে না করছে, শেখ মুজিবের কি করছে না করছে সব এটাই শুনছি আজীবন। আর আমাদেরকে মাথার ভিতরে এটা দিয়েছে রাজাকার আর এবং কি রক্কাটা শিবির এটা সেটা, আমাদেরকে এটা বললে আমাদের মাথাটারে খারাপ করে দিছি। আমি আমার কথা যদি খারাপ লেগে থাকে কিছু করার নেই ভাই, বুঝতে পারছেন? জি জি জাহিদ ভাই ভালো থাকেন, বক্তব্য লম্বা করার সুযোগ নেই, আমরা শেষ করে ইয়ে ভাই আব্দুল সামাদ ভাই বোধ ইউএ থেকে বলছেন, একজন প্রবাসী। জি ভাই বলেন। সামাদ ভাই আপনাকে শুনছি আমরা, বলেন। কথা বলেন। আচ্ছা সামাদ ভাই এটা মনে হচ্ছে না আমাদের আবু সাইদ জাহিদ। আচ্ছা ভাই আমরা আর নতুন কাউকে নিচ্ছি না। জনাব গিয়াস আহমেদ ভাই এবং খালেদ সাইফুল্লাহ ভাই এবং আমার সাথে যারা ছিলেন সবাই এবং যারা শুনছিলেন যারা দেখছিলেন সবার কাছে আমাদের এখানে আসলে ফ্রেন্ডলি একটা অনুষ্ঠান ছিল। এমনিতে আমরা মজা করার জন্য বলতে পারেন বা একটু খোঁজখবর রাখার জন্য এই লাইভে এসেছিলাম। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে দুইটা দলের কাছেই যে ভাই এটা একটা দেশ পরিচালনার ব্যাপার, সো এখানে আপনাদের পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য থাকবে, সেই বক্তব্য যেন সংঘর্ষে না যায়, এই প্রতিযোগিতা পর্যন্তই যেন সেটা হয়, প্রতিহিংসায় যেন না যায়। এবং একদল ক্ষমতায় আসলে 5 বছর আপনারা যদি ওই দল যদি আপনারা যেটা বলছেন, যেমন বিএনপি বলছে জামাত খারাপ বা জামাত বলছে বিএনপি খারাপ, বিএনপি যদি খারাপ হয়, বিএনপি যদি আসে তাহলে 5 বছর পরে তো এমনিতেই মানুষ তাদেরকে ভোট দিবে। আবার জামাত যদি এবার ক্ষমতায় আসে, আমি আমার ব্যক্তিগতভাবে আমি মানুষের সাথে কথা বলে বিভিন্নভাবে যতটুকু আমার মনে হয়েছে যে জামাত ক্ষমতায় আসবে, এটা আমার মনে হচ্ছে, এটা আপনার কাছে নাও হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে মানুষের সাথে কথা বলে। তো হইতে পারে আমার আশপাশে হয়তো বা আমার সারাউন্ডিংসে যারা আছে বেশিরভাগ জামাতের লোকজন, এই কারণে হয়তো মনে হয় ধরেন জামাত আসলো, বিএনপি 5 বছর যদি অপেক্ষা করে, বিএনপি যেটা বলছে জামাত যে ভুলগুলো করবে, তাহলে বিএনপি পরের বার 5 বছর পরে ক্ষমতায় আসবে। যেই আসুক 5 বছর অপেক্ষা করবে ঠান্ডা মাথায়, এবং নির্বাচনের আগে খুব বেশি আক্রমণাত্মক হবে না, এটা আমার সবার কাছে অনুরোধ থাকবে। দেলোয়ার ভাইরে সব শেষ একটু কথা বলতে না দিলে হবে না। দেলোয়ার ভাই, এই যে লোকজন সব আপনাদের বিরুদ্ধে, এটা কেমন লাগছে বলেন? দেলোয়ার ভাই শুনে না, যাই দেলোয়ার ভাই অনেক ক্ষোভ থাকবে শেষ না করতে পারলে, না শুনলে দেলোয়ার ভাই কিন্তু পয়েন্টে আসছে, শেষে একটা কথা বলছে আমার খুব জি ভাই আপনার কথা আমি শুনতেছি না, আমরা কথা বলেন। আপনি মনে হয় আমার মিউট করে রাখছেন। এখন আমরা কথা শুনতে পাচ্ছি, আমরা বলেন। আপনারা মিউট করে রাখলে ভাই আমার চাকরি থাকবে। আপনি কোথেকে কই যাচ্ছেন, এতক্ষণ লাগতেছে? হ্যাঁ আমি তো দোহারে যাচ্ছি, আমার ঢাকা থেকে দোহার গ্রামে, ওই ঢাকা 1 ওখানে আমাদের আজকে এই 2টার সময় জনসভা আছে। যাই ভাই আপনার দাঁড়িয়ে সরকার গঠন করলে আপনার আমেরিকায় আসলে আপনাকে খাওয়াবো, পার্টি হবে। ইলিয়াস ভাই আমি মনে করি যে 200+ বিএনপি পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ এটা ওয়েলকাম, আপনার পৃথিবীতে মানুষ স্বপ্নেই বাঁচে ভাই, এটা তো আমরা ওয়েলকাম করব। এবং গ্যাস ভাই একটু আগে বলছেন জামাতকে জনগণ মেনে নিলে আমরা ওয়েলকাম করব, আমরা এই পয়েন্টের মধ্যেই থাকতে চাই আর কি। হ্যাঁ অবশ্যই জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য তো আমরা আজীবন সংগ্রাম করেছি। নাইটে ভাই জামাত বিএনপি দুইটা দল একসাথে জেল খেটেছে। এই খালেদ সাইফুল্লাহ ভাইয়ের সাথে অনেক মানুষ আছে যারা কিনা জেলখানায় ছিল, একসাথে ঘর বা বাসা থেকে ভাত নিয়ে যাওয়ার পরে সাইফুল্লাহ ভাই তাদের সাথে শেয়ার করে খেয়েছেন, সাইফুল্লাহ ভাইকে তারা খাবার এনে তারপর খাইয়েছেন। 5 তারিখ না আসলে আজকে সাইফুল্লাহ ভাই জেলেই থাকতো এখনো। তো এই জিনিসগুলো আসলে আমাদের এই বিএনপি জামাতের ভেতরে বোঝা উচিত যে তাদের দুই দলের এই প্রতিযোগিতার ভেতরে যেন তৃতীয় কোনো পক্ষ সুযোগ না নিতে পারে, এতটুকু সৌজন্যবোধ আমার মনে হয় থাকবে। এটাই সবার কাছে সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক। আমার নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের মধ্যে সুসম্পর্ক রাখতে হবে, আমাদের মধ্যে করা যাবে না, এবং যে নতুন বাংলাদেশকে আমরা দিতে চাই সেটা হলো যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, কথা বললেন সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী ব্যক্তি, সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। বাংলাদেশের বর্তমান নির্বাচন নিয়ে তিনি কথা বললেন, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বললেন। দীর্ঘ একটি লাইভ ভিডিও ছিল, এখানে উপস্থিত ছিল বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ বা বর্তমান প্রার্থীরাও এখানে উপস্থিত ছিল, যারা সংসদ প্রার্থী ছিল। প্রিয় দর্শক, নির্বাচনের শেষ মুহূর্তে চলে এসেছে, আর 2 দিন পরেই 12 তারিখে নির্বাচন হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ এই 16-17টি বছর যাদের বয়স 35 হয়েছে তারাও কিন্তু প্রথম ভোট দেবে।
তাহলে বুঝতে পারছেন যে অনেক তরুণ ভোটাররা রয়েছে, ভোট অনেক বেশি যারা তরুণ রয়েছে তারা এতদিন কাউকেই ভোট দেয়নি, এখন তারা ভোট নিয়ে কিন্তু খুবই চিন্তিত যে কাকে ভোট দিবে, কাকে কি করবে। আসলে এখনকার ছেলে মেয়ে যারা রয়েছে, শিক্ষিত সমাজ যারা রয়েছে, তারা দেখছে যে 5ই আগস্টের পরে দেশের কি পরিবর্তন হয়েছে, মানুষ কি চেয়েছিল, কি হয়েছে। শেখ হাসিনা যেভাবে দমন পীড়ন করেছে, চাঁদাবাজি থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার, হামলা, নির্যাতন, মানুষের বাক রুদ্ধ করা, মানুষের সকল ধরনের সুযোগ সুবিধা কেড়ে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু শেখ হাসিনার সময়ে প্রচুর পরিমাণে হয়েছে। মানুষের কোনো অধিকার ছিল না। সেই বিষয়গুলো থেকে মানুষ আসলে মুক্তি চেয়েছিল, কিন্তু তেমন হয়নি। সেই টেম্পো স্ট্যান্ড, সেই সিএনজি স্ট্যান্ড আমরা যখন চলাফেরা করি তখন বলে যে আগে যা দিতাম এখনও তাই দিই। মানুষের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজের ধরন একই রয়ে গেছে। আগে যেভাবে মানুষ হয়রানির শিকার হয়েছে এখনও ঠিক হয়রান করে। মানুষ এগুলো দেখেছে, বুঝেছে। এখন মানুষ চিন্তা ভাবনা করছে যে কাকে ভোট দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না। মানুষ চিন্তা ভাবনা করেই আসলে তারা সিদ্ধান্তে চলে এসেছে যে আসলে কাদেরকে ক্ষমতায় তারা আনতে চায়। এছাড়া যারা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় তাদের জন্য সেনাবাহিনী রয়েছে দেশপ্রেমিক, তারা কঠোর হস্তে এগুলো দমন করবে বলে জানিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই লাইভটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।